100.1 FM গোল্ডে বিশ্বজিৎ আর মৌসুমী আপনাদের সঙ্গে রয়েছে। আর আজকের দিনে বিশ্বজিৎ আর মৌসুমী থাকে কেন? কারণ নিজেদের কথা বলার জন্য নয়। আপনারা তো অনেকেই ভাবছিলেন যে আজ সকাল থেকে এই বাংলায় ভোট চর্চা, আর ঠিক এই সময়টায় 9:30 আমরা ভোট থেকে অনেক দূরে, বা বলতে পারেন এক নতুন ভোটের খেলায়। কেমন আমরা সংসারে জীবনে বারবার দেখি কোনো ঘটনা ঘটলেই যখন নারী পুরুষ তাদের শতাংশের হিসাব হয়, সকলে মহিলাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদের অধিকার নিয়ে, তাদের দাবি নিয়ে কথা বলি। আজ কিন্তু আমরা বলবো অন্য কথা, পুরুষের অধিকার। তবে পুরুষের অধিকার আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, 1 দশক আগে যা ছিল আজও কি তাই আছে? কারণ এর মধ্যে ভারতবর্ষের আইন নতুন নামে শনাক্ত হয়েছে বা নামকরণ হয়েছে, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। তার প্রেক্ষিতে বদলে যাওয়া পুরুষের অধিকার। একদমই তাই। আর এই আজকের এই বিষয়ে যিনি আমাদের সাথে আছেন স্টুডিওর মধ্যেই, যারা ফেসবুক পোস্ট দেখেছেন তারা অলরেডি জানেন, আমি জানি, কিন্তু যারা দেখেননি তাদের জন্য বলে দিই, নন্দিনী ভট্টাচার্য আজকের আমাদের সাথে রয়েছেন, বিশিষ্ট সমাজকর্মী। আর আজকের বিষয়টা এক কথায় যদি সামরাইজ করে দিই তাহলে হচ্ছে বদলে যাওয়া আইন এবং পুরুষের অধিকার। এই নিয়েই আজকের কিন্তু ঠিক 9:30 বেজেই গিয়েছে, ঠিক 11টা পর্যন্ত কথা হবে আপনাদের সাথেও। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনাকে স্বাগত দিদি। অনেক ধন্যবাদ এবং নমস্কার সবাইকে যারা উপাসে আছেন তাদেরও। এবং একটা কথা আজকে বিশ্বজিৎদা বলতে চাই, যে আপনি প্রথমে যেটা বললেন যে আজকে তো একটা ভোটের আবহাওয়া চতুষ্পার্শ্বে, সবাই মানে আপনাদের এখানে আসার সময় তো সমস্ত গাড়ি ঢুকছে, পাশেই মানে ইভিএম মানে সমস্ত স্ট্রং রুমে সবকিছু আসছে, সাংঘাতিক একটা সাজ রব। কিন্তু খুব ভালো দিনে আজকে অনুষ্ঠানটা করেছেন, কারণ আজকে সকালে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে ভোট আসে ভোট যায়, পুরুষ মানুষ কি পায়। এবার মানে এত ভারতবর্ষের এত বছরের ভোটে এটা বোধহয় সত্যি একটা জানার প্রশ্ন যে পুরুষ মানুষ কি পেল। সব প্রতিবার দেখবেন, সে রাজ্যের হোক, কেন্দ্রের হোক, বিধানসভা, লোকসভা, সে যা ভোটই হোক, যত প্রতিশ্রুতির বন্যায় বয়ে যাক, পুরুষ মানুষের জন্য কিন্তু কেউ একটাও কথা বলেন না। যা কিছু নারীদের জন্যে, সিনিয়র সিটিজেনদের জন্য অনেক সময় বলা হয়, যুবদের জন্য বলা হয়, বাকি সব কিছুর জন্য বলা হয়, কিন্তু এটা করে দেয়া হবে, ওটা দেয়া হবে। কিন্তু দেখবেন স্পেসিফিক্যালি পুরুষ মানুষের জন্য কিছু দেয়া হবে কোনোদিন আজ পর্যন্ত কেউ একটি লাইনও বলেননি। কারুর ম্যানিফেস্টোতে কখনো আপনি দেখবেন না একটা লাইন খরচা করা হয়েছে। অথচ এই এত বড় ভোট যজ্ঞ ভারতবর্ষের কোনো রাজ্যে বলুন বা কেন্দ্রে পুরোই কিন্তু মানে কি বলবো চলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষ মানুষের উপর নির্ভর করে। সে আপনি মিছিল বলুন, সে আপনি ফেস্টুন লাগানো বলুন, খোলা বলুন, এই বুথে বুথে এজেন্ট, আমি বলছি না মহিলারা নেই, কিন্তু পুরুষ মানুষের তুলনায় তো অনেক অনেক কম। বা এই প্রিসাইডিং অফিসার, এই যে ভোট কর্মী, সব কিছু যদি সংখ্যা বলেন, এই পরিশ্রম এত বড়, এটা কিন্তু পুরুষ মানুষের উপর নির্ভর করেই চলছে। কিন্তু তারা এক্স্যাক্টলি কি পেলেন? একদম ঠিক দিদি। এবং আমরা সংসার চালানোর ক্ষেত্রে দেখি বারবার শুনতে হয়, এবং এটাও বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তার মানে কি পুরুষের কোনো পতি যদি থাকে তার সঙ্গে, এবং সেই কথাটা কিন্তু মানে আমি তো বলি অর্থবান পতি যদি থাকে তার সঙ্গে, ঠিক। এবার এই সংসার যে চালানো হবে, প্রত্যেকে জিজ্ঞেস করে তোর বাবা কি করে, তোর সংসার চালানো কি পুরুষেরই কাজ? আমি এবার একটা একটা করে যাই, যে যেরকম বললাম, যে সত্যি কি গুণবান পতি নিয়ে কারোর খুব মাথা ব্যথা আছে? মানে পুরুষ মানুষের কি গুণ আছে এটা নিয়ে কি কেউ সত্যি সত্যি খুব ইন্টারেস্টেড? আমার খুব জানতে ইচ্ছে করে যে গুণী পুরুষ মানুষ, গুণী ছেলে, এটা নিয়ে। কারণ পুরুষ মানুষেরও তো ধরুন অনেক গুণ থাকে। সেই গুণ কখনো হতে পারে যে তিনি গান করেন, কবিতা লেখেন, এগুলো যেমন হতে পারে, ছবি আঁকেন, বা হাতের কাজ খুব ভালো করতে পারেন, কেউ কেউ রান্নাও করেন, বা আরো নানান রকম, কেউ ভালো খেলেন, কেউ মানে আরো অন্যান্য কাজ করেন। কি তো পুরুষ মানুষের যদি না তিনি সেই সেলিব্রিটি হয়ে যান, খেলোয়াড় বা অভিনেতা বা গায়ক বা এই জাতীয় বিরাট কিছু হয়ে না পড়লে, বা হয়তো মূর্তি বানান বা কোনো কিছু, তার বাইরে এমনিও তো গুণী হন অনেক পুরুষ মানুষ, যেটা হয়তো ঘরের চৌহদ্দির মধ্যেই আছে। তিনি হয়তো ঘর গোছাতেও ভালোবাসেন, দেখবেন অনেকে পুরুষ মানুষ আলপনা দেন, আমার কাছে এরকম ছেলেরা অনেক আসেন। কিন্তু সত্যি কি সেগুলো পুরুষ মানুষের গুণ বলে বিবেচিত হয়? মানে গুণী পুরুষ মানুষ বলতে আমরা কাদের বলি? আইদার সেই গুণটা কিন্তু আপনাকে সংসারে চৌহদ্দি ছাড়িয়ে বাইরে যেতে হবে, যেটা কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার অর্থ এনে দেয়। মানে
আপনি অর্থবান পুরুষ মানুষ কিনা। কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু গুণী মহিলা তাদের বলা হয়। আমি তো কিন্তু এটা ভাববেন না আমি নারী বিরোধী, আমি একটা জাস্ট কথা বলতে চাইছি। অনেক মহিলাই যারা ভালো রান্না করতে পারেন, সেলাই টেলাই ভালো জানেন, বাড়িঘর দোর সুন্দর গুছিয়ে রাখতে পারেন, কর্মজীবনে সফল তো গুণী মহিলা ঠিক আছেন, কিন্তু তার বাইরেও ঘরের চৌহদ্দির মধ্যে যে মহিলারা অনেক কিছুই জানেন, তাদের কিন্তু অনেক সময় যে রমণীর গুণে আর কি, তাদের কিন্তু গুণী মহিলা বলা হয়। সেটা যদি অর্থকরী দিক না থাকে তাহলেও, কিন্তু পুরুষ মানুষের গুণকে কিন্তু গুণ ততক্ষণ বলা হয় না সেটা যতক্ষণ অর্থ না মানে নিচ্ছে। কদর করা হয় না, বলা হয় এটা ওর প্যাশন, Passion। কাজের মাঝখানে এটা আর করে। যদি ধরুন আপনি বলুন, আপনি বলবেন আপনার ভাই ভালো ছবি আঁকেন, হ্যাঁ, হুম। আবার আপনার ভাই গান করতে পারেন, সঙ্গে সঙ্গে বলবেন আর কি করে, মানে রোজগার করার জন্য কি করে। পুরুষ মানুষের রোজগারটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর। পুরুষ মানুষের সবকিছুই কিন্তু নির্ধারিত হয় তার মানি ব্যাগের উপর দিয়ে, যেটা এখনো মেয়েদের হয় না। এবং আমি কিন্তু এটা নিয়ে খুব বারবার বলছি যে কেন হয় না। মেয়েরা যে ইকুয়ালিটি চাইছেন, সমান হতে চাইছেন, তার প্রথম হওয়া উচিত কিন্তু মেয়েদেরকেও রোজগারটা নেসেসারি করতে হবে। এটা যেন তাদের পাস টাইম না হয় যে ও ঠিক আছে, মানে ও সবকিছুর সঙ্গে একটা চাকরিও করে না। পুরুষ মানুষের যেমন গুণের সঙ্গে এটা বলা হয় রোজগার কি করে, মেয়েদেরও যেন রোজগারটা নেসেসারি হয়, সেদিন কিন্তু সব সমান হবে। খুব সুন্দর জায়গায় আপনি আলোচনাটা নিয়ে এলেন। মানে অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়েদের যখন আলোচনা হয় তখন বলা হয় যে বাবা কি করেন, বাবার আর্থিক উপার্জন কি। এখান থেকে আমার প্রশ্ন, সন্তানের আর্থিক দায়িত্ব কি শুধু বাবার উপরেই থাকবে? না, এটাই বলতে চাই যে ধরুন অনেক কোর্টও দেখছি অদ্ভুত অদ্ভুত কথা বলে দিচ্ছেন যে মা চাকরি করলেও সন্তানকে মেনটেন করার দায়িত্ব বাবার। কেন? আজকে আমরা তো প্রথম থেকেই দেখেছি যে সন্তানকে জেনারেলি মায়ের কাছেই রাখা হয়। তার তো আগে অনেক কারণ ছিল, যে আগে ভাবা হতো মারা বাড়িতে থাকবেন, মারা বাচ্চাকে দেখতে পারবেন, কিন্তু টাকাটা বাবাকে জোগাতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা কেন হবে? কেন কোর্টরা এটা বলবেন যে মা যদি যথেষ্ট ভালো চাকরিও করেন, মেন আর্থিক দায়িত্বটা বাবাকে নিতে হবে? তাছাড়া মায়েদের এটা মনে হয় না তাদেরকেও এটা ছোট করা হচ্ছে? যেই মায়েরা আর্থিকভাবে সক্ষম, তারা তো মানে মনে করেন যে তারা যথেষ্ট সক্ষম, তারা কর্মক্ষম, তারা রোজগার করছেন। এবং আমার তো এটা মনে হয় যে একটু আগে আপনি যেটা বললেন, একজন সন্তানকে যে সবসময় জিজ্ঞেস করা হয় তোর বাবা কি করেন, এই জায়গায় কেন আমরা এখনো পৌঁছতে পারলাম না যে সব ছেলে মেয়েকে এটাও জিজ্ঞেস করা হোক তোর মা কি করেন? একদম। কেন হবে না? কেন? একটা জিনিস এটা আমরা দেখি বাস্তবে, মন খারাপের কথা, যে মন খারাপ শুধু মায়েদেরই হয়, মহিলাদের, বাবাদের মন খারাপ হতে নেই। বাবাদের মানসিক বাবা স্বাস্থ্য, শুধু না, মানে পুরুষ মানুষ পুরুষের, জেনারেল। হ্যাঁ, পুরুষের মন খারাপ হতে নেই। পুরুষের কি মন খারাপ হয়? নিশ্চয়ই। দেখুন আমি একটা কথা বলি, আপনি যদি মন খারাপ বলতে মানসিক স্বাস্থ্যের জায়গায় যান, একদম। আমাদের দেশে মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়েও কিন্তু কেউ উদ্গ্রীব নন। শিশুদের মানসিক স্বাস্থ্য আর কথা হয় আমাদের, অনেক বাচ্চা আছে দেখবেন ডিপ্রেসড, হয়তো পড়াশোনার চাপে, যেটা করছে তার ভাল লাগে না, বাড়িতে বাবা মায়ের মধ্যে নিত্য অশান্তি দেখে সে ডিপ্রেসড, বা তার উপরে এরকমও হতে পারে হয়তো সে সেক্সুয়ালি অ্যাবিউজড, ছেলে মেয়ে উভয়ই, সে ডিপ্রেসড, আপনি জানেন না, বা স্কুলের পরিবেশটা তার পছন্দ হচ্ছে না, সে ডিপ্রেসড। আচ্ছা, সিনিয়র সিটিজেনরা তো আমাদের দেশে ভয়ঙ্করভাবে ডিপ্রেসড, কারণ অনেকেরই ছেলে মেয়ে হয়তো বিদেশে থাকে, যোগাযোগই করে না, অনেকের টাকা পয়সা অনেক আছে, কিন্তু কেউ মানে সেরকম কথা বলার নেই, হয়তো স্বামী চলে গেছেন বা স্ত্রী চলে গেছেন, ডিপ্রেস। আমরা তাদের নিয়েও কি ভাবি? কারণ আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটাকে এখনো বিলাসিতা মনে করা হয়, এবং সেটাকে পাগলের দরজা দিয়ে দেওয়া হয়। আপনি দেখুন, আপনার জ্বর হতে পারে, পেট খারাপ হয়, মাথা যন্ত্রণা করে, এগুলো যেমন একটা হয়, তেমনি এরকম মন খারাপ হওয়া, ডিপ্রেশনে যাওয়াটাও কিন্তু এরকম একটা ব্যাপার। তখন তো আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু যখনই আপনি দেখবেন একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আপনি কাউন্সিলিংয়ের জন্য বা যাবার কথা বলছেন, লোকে আপনাকে একবারে দেখে দেবে, কেন আমি কি পাগল, হুম। বা আমার মেয়ে কি পাগল, আমার ছেলে কি পাগল? কিন্তু ওটা তো পাগল নয়। আপনি এগুলো হলেও যেমন ডাক্তারের কাছে যান, আপনার মনেরও স্বাস্থ্য খারাপ হয়তো কখনো কখনো, তখন আপনি ইনিশিয়ালি যদি যেতে পারেন, আবার কদিন বাদে হয়তো কিছু ওষুধ খাওয়া, হয়তো মেডিটেশন, হয়তো ওনারা বলবেন যে এটা শুনুন, ওটা করুন, বা এরকম একটু বেড়াতে যান বা কিছু করুন, তাহলে আপনি আবার ঠিক হয়ে যাবেন। কিন্তু আমরা সেই ম্যাচিওর জায়গাটায় এখনো পৌঁছতেই পারিনি, যেখানে গিয়ে আমরা মনে করি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেওয়াটা একান্ত দরকার। সে সবার, বাচ্চা বলুন, বুড়ো বলুন, নারী বলুন, পুরুষ বলুন, সবার। বহু নারীও কিন্তু আছেন যারা হয়তো খুব ডিপ্রেসড, কারণ প্রথম একটা হয় কি বলুন তো, হয়তো তাদের যে বিয়েটা হয়েছে সেটা তাদের মন মতো নয়,
কিন্তু তাদের হয়তো কোনো রোজগার নেই, তাদের হয়তো বাপের বাড়িতে ফেরার জায়গা নেই, ওই পরিস্থিতিটাই তাদের মেনে নিতে হচ্ছে। তাহলে তার ফলে তার ভেতরে একটা ডিপ্রেশনের জন্ম হয়। আরো নানান কারণ, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, স্বামী ব্যস্ত, ওনার আর কিছু সেরকম করার নেই, কিন্তু টাকা পয়সারও সেরকম অভাব নেই। যে জীবনটা উনি কাটাচ্ছেন উনি বুঝতেই পারছেন উনি কি করবেন। কাজেই সব মিলিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়। তো আমি নারীদেরও হয় না তাই বলছি না, কিন্তু আমাদের এখানে তো কারোরই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা নেই, তো পুরুষ তো আসেন সবার শেষে। একদম। পুরুষ মানুষ খাটবে পিটবে রোজগার করবে, সবার জন্য সবকিছু সুখের ব্যবস্থা করবে, তার আবার ডিপ্রেশন, এটা হতেই পারে না। এবং তারা তো বাইরে যাচ্ছে সব হ্যাঁ, সময়, সবসময়। তাহলে তো পুরুষ খোলামেলা মানুষের পরিবেশ depression পাচ্ছে। হতেই পারে না। আচ্ছা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনের ক্ষেত্রে কি পুরুষরাও পড়েন? সবাই পড়েন, শুধু পুরুষ মানুষ কেন, সে ট্রান্সজেন্ডাররাও পড়তে পারেন, সবাই পড়েন। কিন্তু আমাদের দেশে কি সেটা নিয়ে সত্যিই খুব কথা বলা হয়? সেটাকে কি খুব আইনের আওতায় আনা হয়? সেটাকে কি আমরা একটা মানুষের কি বলবো মৌলিক অধিকারের মধ্যেও ফেলছি? আমরা তো ফেলি না, আমরা তো সেই ম্যাচিওর নই। আমরা একটু আগে কথা বলছিলাম যে যখন কোনো মেয়েরা মানে মহিলারা চাকরি করছেন এবং পুরুষরাও করছেন, সেই ক্ষেত্রে পেরেন্টিং এর ব্যাপারটা বা ছেলেদের বাচ্চাদের খরচা চালানোর জন্য দুজনেরই শেয়ার থাকা সমান উচিত, কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন থাকা উচিত। তো সেই ক্ষেত্রে যে সমস্ত আইনগুলো রয়েছে সেইগুলো নিয়ে যদি একটু আমরা কথা বলি যে মানে কি বলুন তো, যে আমাদের এখানে না এখনো মেয়েদেরকে এই যে বললাম প্রোভাইডার ভাবা হয় না, মেয়েদেরকে ভিকটিম ভাবা হয় সব সময়। মানে মেয়েরাও যে এগিয়ে এসে প্রোভাইড করতে পারেন একটা যেটা বিশ্বজিৎদা বলছিলেন না, যে সংসার খরচা চালাতে পারেন, বাবা মায়েরও দায়িত্ব নিতে পারেন বা সন্তানেরও দায়িত্ব নিতে পারেন। আমরা মেয়েদেরকে না খানিকটা দুধ ভাত করে রেখে দিয়েছি এখন। এটা মেয়েরাও বুঝতে পারছেন না, তাদের অসম্মান করা হয়। মেয়েরা যে প্রোভাইডার হয়ে উঠতে পারেন এটা ভাবতে বোধহয় আমাদের অসুবিধাও হয়। এটা কি মানে মেয়েদেরকে ছোট করে রাখারও একটা প্রক্রিয়া? কিন্তু এটা কেন হবে? মেয়েরাও তো প্রোভাইডার হতে পারেন, কোনো মেয়েও তো পুরো সংসারটা চালাতে পারেন, তার সন্তানের পুরো দায়িত্ব নিতে পারেন, কেন পারবেন না? এটা কেন সবসময় ছেলেদেরকেই সমান ভাবা হবে? পড়াশোনা করছে যেখানে সমান। এটা কেন ভাবা হবে যে একটা ছেলেই শুধু সংসার চালাবে? কেন একটা ছেলেই শুধু বাবা মায়ের দায়িত্ব নেবে বা তার সন্তানেরও দায়িত্ব নেবে? তাহলে মেয়েরা সবসময় এটাও কিন্তু দাবি করবেন না সন্তানের ওপর আপনাদেরই দাবি, আপনি মা, মা নামক মিথ, আমরা ৯ মাস পেটে ধরেছি, আমাদের মতো কে বুঝলো? তাহলে বাবা তো সারা জীবন তার দায়িত্ব নিলেন, তাহলে তো বাবার দায়িত্ব নেওয়ার জন্যে, বাবার কর্তব্য বা তার প্রতি থাকার জন্যে বাবার অধিকার তো অনেক বেশি হওয়া উচিত। কিন্তু বাবারা কিন্তু জ্ঞানও তো সে অধিকার খুব বেশি দেখাতে যান না। এক্সেপশন তো অলওয়েজ প্রুভ দ্য ল, ব্যতিক্রম তো নিশ্চয়ই আছে, অনেক বাবা হয়তো দেখান। তো খুব কম বাবাই আছেন দেখবেন যে ছেলের বিয়ে হয়ে গেলেই অধিকার দেখাচ্ছেন, যেটা মায়েরা করেন সারাক্ষণ। ছেলে, বাবু তুই আমায় ভুলে গেলি, আমি তোর জন্য এত রাত একটা জেগেছি, সমস্যা এত তৈরি কিছু হয় করেছি। বৌমার সাথে। তো বাবারা কি সেটা খুব একটা করেন? তাহলে তো প্রোভাইডার হওয়ার কারণে তার তো এই ব্যাপারটা অনেক বেশি থাকা উচিত ছিল না, কিন্তু বাবারা কিন্তু খুব এটা দেখান না। আমার মতে মারা আপনারাও প্রোভাইডার হয়ে ওঠার চেষ্টা করুন। আপনারাও যারা রোজগার করেন, যারা স্বাবলম্বী, তারাই বা কেন নিজে থেকে এগিয়ে আসছেন না যে আমার বাচ্চার পুরো খরচা আমি দেব, ভাগাভাগি করব। যারা ধরুন অনেকেই তো ডিভোর্স হয়ে গেছেন বা আলাদা থাকেন, তারা কেন এটা ভাগাভাগি করার কথা ভাবছেন না? তারা কেন, আমাদের কাছে যেহেতু অনেক কেস আসে দেখি, তারা সামান্য জিনিসের জন্য তারা বাবার কাছ থেকে টাকা চাইছেন, নিচ্ছেন। এটা ঠিক না আমার মতে। আচ্ছা, এই যে যখনই কোনো দাম্পত্য কলহ হয় প্রথমেই ধরে নেওয়া হয় হয়তো ছেলেটারই দোষ, মেয়েটা তো বাড়িতেই থাকছে, ওর আর কি এমন আছে। না, তো এটা এইটা একটা ব্যাপার আমি বলি, হুম। দেখবেন এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে, আগে তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, দেখবেন সারাক্ষণ মেয়েরা লেখেন এগুলো। আমি যেহেতু এই কাজটা করি না, আমি এগুলো খুব পড়ার চেষ্টা করি। মানে এখানেও দেখি, ওপার বাংলার লেখাতেও দেখি, সব সময় মেয়েরা বোঝাতে চেষ্টা করছেন যে তারা অনেক স্যাক্রিফাইস করছেন, তারা এটা করছেন, তারা রান্না বান্না করছেন, তারা করছেন, তারা ঠিক যথোপযুক্ত মর্যাদা পাচ্ছেন না। কিন্তু ছেলেরা সেটা কখনো লেখেন না। তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে ছেলেদের কোনো বক্তব্য নেই বা অভিযোগ নেই বা কিছু নেই। এই মেয়েরা বারবার লিখছেন না, লিখতে লিখতে কি হচ্ছে সবাই, এবং দেখবেন যেটা আপনি বারবার লেখেন সেই মিথ্যেও অনেক সময় সত্যিতে প্রমাণিত, এবং লোকের কাছে তো সেটা পৌঁছচ্ছে। তা আমি তো এখানে পুরুষ মানুষকেও দোষ দেব যে আপনারা বলেন না কেন? আপনাদেরও তো বলা উচিত, ঠিক। আপনাদেরও তো কথা বলা উচিত, বললেই লোকে জানবেন। আর এটা ভাবার কোনো কারণ নেই যে একটা দাম্পত্য কলহ মানেই সেখানে শুধু পুরুষ মানুষেরই দোষ, সেখানে মেয়েদের কোনো দোষ নেই, মেয়েরা ধোয়া তুলসী পাতা। আবার উল্টোটাও নয়, বহু পুরুষ মানুষেরও দোষ আছে অনেক রকম। কিন্তু পুরুষ মানুষকে এগিয়ে এসে কথা বলতে হবে যে এখানে আমাদের মানে এই অসুবিধে,
বা এখানে এরকম। পুরুষ মানুষ দেখবেন কোথাও লেখে না। আমি অনেক জিনিস এটা খেয়াল করেছি অনেক বছর এই কাজটা করার জন্যে। পুরুষ মানুষ দেখবেন ধরুন 4-5 জন বন্ধুর আড্ডা হচ্ছে, সেখানে পুরুষ মানুষ না সাধারণত স্ত্রীর নামে কথা বলতে চান না। হুম। আমার মনে হয় ওটাতে ওনাদের ইগোতে লাগে। যার স্ত্রী হয়তো তাকে খুবই অত্যাচার করেন বা খারাপ খারাপ কথা হুম। বলেন, তিনিও কিন্তু প্রমাণ করতে চান আমার ওয়াইফ খুব ভালো এবং আমরা খুব ভালো আছি আর 10 জন বন্ধুর কাছে। মানে এটা মনে হয় ওনাদের একটা ইগোর সমস্যা, কিছুতেই প্রমাণ করতে চাইবেন না যে আমরা খারাপ আছি। কিন্তু মেয়েরা কিন্তু বান্ধবীরা একত্রিত হলে অনেক সময় বলাবলি করে, ভালো নেই, আমার হাজবেন্ড খারাপ বা আমার শাশুড়ি খারাপ, আমাকে এই কথাগুলো বলা হয়। কিন্তু আমি দেখেছি ছেলেরা কিছুতেই এই জায়গাটায় মাথা নিচু করতে চান না, যে আমি খারাপ আছি, আমার স্ত্রী আমায় খারাপ কথা বলেন। ওনারা প্রমাণ করেই ছাড়তে চান যে ওনাদের সবার থেকে উনি ভালো আছেন। এই ছেলেরা কেন তাদের আমার মনে ওয়াইফ হয় সম্পর্কে বা না, মেয়েদের এটা মনে সম্পর্কে হয় মন্তব্য ছেলেদের করতে একটা চায় না? পৌরুষে বোধহয় আঘাত লাগে যে আমি ভালো নেই, আমার স্ত্রী খারাপ, আমার গায়ে হাত তোলে বা আমাদের মধ্যে ঝগড়া হয়, আমাদের দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো নয়। হয়তো ওনাদের কোথাও একটা পৌরুষে আঘাত লাগে, আমার এটা মনে হয়। বাড়িতে কাজ করার ব্যাপারে যখন দুজনেই কাজ মানে চাকরি করছেন, হয়তো বাইরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে ছেলে মানে এটা বলা হয় যে মেয়ে মানে আমাকে গিয়েই সব করতে হবে। না কেন, এটা হওয়া উচিত নয়। ছেলেদেরও সমস্ত কাজ শেখা উচিত। আমি তো বলছি যে এরম সমাজ হওয়া উচিত যে যেখানে একটা বিয়ের কথাবার্তা যখন চলছে হুম। বা লাভ ম্যারেজও যদি হয়, সেখানে যেমন মানে কথাবার্তা আজকাল বদলানো উচিত যে মেয়েটির চাকরির প্রমোশন, তার কি রকম স্যালারি, তার কি কি ইনভেস্টমেন্ট আছে, তার ফ্ল্যাট কেনার কি ব্যাপার, তিনি গাড়ি কিনবেন কিনা, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। বা তার ভবিষ্যৎ টাকা পয়সা নিয়ে কি পরিকল্পনা, তেমনি এ কথাও ওঠা উচিত ছেলেটি কি কি বাড়ির কাজ জানে, রান্না জানে কিনা, মানে যেগুলো একদম বেসিক লাইফ স্কিল, ঘর মোছা, বাসন মাজা, চা করা, অ্যাটলিস্ট অন্তত ভাত ডাল ডিমের অমলেটটা করতে পারে কিনা, টোস্টটা করতে পারে কিনা, মানে একদিন কাজের লোক যদি না আসে উভয় মিলে সামলে নিতে পারবে কিনা, এগুলো আলোচনা হওয়া উচিত। এর মধ্যে ছেলের মায়েদের ভীষণ খাবি খাওয়ার কিছু হয়নি যে না না আমার ছেলে কেন এগুলো করবে, আর অনেক মেয়েরাও আজকাল এগুলো আবার জানে না দেখেছি। তো সবার সব কাজ শিখতে হবে মেয়েদের। ছেলেরা কেন শিখতে পারে না মায়ের জন্য, মানে মেয়েদের mainly জন্য? মায়েরা বলে না আমার বাবুকে কিছু শেখায়নি, আমার বাবু, তুমি বউ, ছেলে বউ অনেক সময় বলে আমার বাবু এক গ্লাস জল গড়িয়ে খেতে পারতো না, তুমি এসে বাবুকে দিয়ে চা করাচ্ছ না, মানে কি প্রবলেম কি হলো তাতে? আপনি মানুষ করতে পারেননি, ছেলের বউ এসে মানুষ করছে, অসুবিধা কিছু নেই। আবার আজকাল অনেক মেয়েরাও পারে না, আমার মামনিকে তো আমি রান্নাঘরেই ঢুকতে দিইনি, কোনো আনন্দের কথা নয় এর মধ্যে। আপনার মামনি MBA পাশ করেছে বলে তিনি গ্যাস জ্বালাতে জানেন না, এটা কোনো কাজের কথা হতে পারে না। এগুলো সব বেসিক লাইফ স্কিল। দুজন আজকে বিদেশ গেলে তখন কে করবে, ওখানে কাজের লোক পাওয়া যায়? সবকিছু সবাইকে শিখতে হবে। যত আপনি সেলফ সাফিসিয়েন্ট হবেন তত কিন্তু আপনার নির্ভরশীলতা কমবে এবং অন্যজনের না, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলছি, আপনাকে জব্দ করার রাস্তাটা তত বন্ধ হয়ে যাবে। যে আপনি বলছেন দুজনেরই কথা, শেয়ার্ড প্যারেন্টিং, হুম। এই বিষয়টা ঠিক কি? আমি আপনাকে একটা কথা বলি বিশ্বজিৎদা, আগেকার দিনে দেখবেন যারা দম্পতি ছিলেন না, অনেক মানে আমি সাধারণ কথা খুব একটা বলছি না, কিন্তু যারা ধরুন একটুখানি নামি দম্পতি বা কোনো কিছু, তারা না আমি মনে করি আজকালকার থেকে না অনেক বেশি এগিয়ে ছিলেন। দেখবেন তারা কিন্তু হয়তো আলাদা থেকেছেন, কিন্তু ছেলেমেয়েরা কিন্তু উভয়ের কাছে থেকেছেন, উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেছে। মানে এরকমও হয়েছে হয়তো তারা বিদেশে গেলে, যদি কেউ বিদেশে থেকেছেন তার বাড়ি গিয়ে থেকেছেন, এবং ছেলে মেয়েদের মধ্যে কোনোদিন এই ইয়েটাই হয়নি যে বাবা মানে বাবার কাছে থাকবো না মায়ের কাছে থাকবো, মানে ওনারা হয়তো মিলিয়ে মিশিয়ে থেকেছেন, এইগুলো নিয়ে কিন্তু বিরোধ হয়নি তখন কোনো। এসব আজকালই দেখছি যে আমার কাছে তো যারা মেয়েদের নিয়ে কাজ করেন তারা মেয়েদেরটা বলতে পারবেন। আজকাল তো দেখি মায়েরা ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছেন, বছরের পর বছর দেখতেই দিচ্ছেন না। সেদিনই আমাদের একটি ছেলে 5 বছর বাদে ছেলেকে দেখার অনুমতি পেল, 5 বছর দেখতে পায়নি। এখন ওই যেহেতু আমাদের তো মানে বিভিন্ন পুরুষ অধিকার কর্মীদের তরফ থেকে PIL করা হয়েছে কলকাতা কর্ণাটকা হাইকোর্টে, মানে জিনিসটা অনেক সহজ হয়ে আস্তে আস্তে। তো এটা কি মানে দেখুন, বাবা মায়ের কোনোদিনও ডিভোর্স হয় না, স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে। ঠিক। তো আমার কাছে কথা, বাচ্চারা যেগুলো তাদের ভবিষ্যৎটা কেন নষ্ট হবে? তারা তো ঠাকুমা দাদুর কাছেও যেতে পারে, দাদু দিদিমার কাছেও যেতে পারে, অনেক বাচ্চা তো বাবার কাছেও রয়েছে, তাদের জন্য এই জিনিসটা কেন হবে না? তারা তো কেন বঞ্চিত হবে সব কিছু থেকে? এবং বাবা মায়ের মধ্যেও হতেই পারে, মানে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হলো না। দেখুন, বাবা মা অন্য জিনিস, আর স্বামী স্ত্রী বিয়ে হওয়া মানেই কিন্তু আপনি যে সবসময় একসঙ্গে থাকতে পারবেন এটা নাও হতে পারে। ঠিক। আপনাদের মধ্যে বনিবনা নাও হতে পারে, আপনারা আলাদা হয়ে যেতেও পারেন। তার মানে এটাও আবার হতে পারে যে আপনিও মানুষটা খারাপ নন, উনিও হয়তো মানুষটা খারাপ নন, কিন্তু আপনারা দুজনে একে অপরের জন্য ঠিক নন, আলাদা হলেন। ঠিক। হতেই পারে। আজকালকার যুগে দাঁড়িয়ে এগুলো মানতে হবে, এই ম্যাচিওরিটি সবার মধ্যে থাকা উচিত। কিন্তু তার মানে এটা নয় বাচ্চাটাকে নিয়ে দাবার বড়ে হতে হবে।
যে ওকে দেখতে দেবো না, ওকে মিশতে দেবো না। মানে মেয়ে মানে হয়তো হতে পারে বাচ্চাটি যদি বাবার কাছে থাকে মার বাড়ির নামে যাচ্ছা তাই কথা বলছি, মায়ের কাছে থাকলে বাবার বাড়ির নামে যাচ্ছা তাই কথা বলছি। এগুলো কোনো কাজের কথা হতেই পারে না। ঠিক এখানে প্রশ্নটা দিদি, যে ধরুন বাবা মায়ের বা স্বামী স্ত্রীর ডিভোর্সের মামলা চলছে, সন্তানের বয়স 5 বছর, সন্তান মায়ের কাছে আছে, সে বাবা দেখতেও পাচ্ছে মানে দেখা করতেও দিচ্ছে না, তাহলে আইনগতভাবে সেই পুরুষের কি না অধিকার না, উনি আছে? তো ভিজিটেশনের মামলা করতে পারেন। এই বললাম না আজকাল পিআইএল যে করা হয়েছিল, সেই পিআইএল এ তো একটা ভালো কলকাতা হাইকোর্টই প্রথম রায়টা দিয়েছেন যে এবং আপনি দেখতে দিতে বাধ্য না, যদি আপনি দেখতে দেন কোর্টের রায়ের পরে আপনার স্ত্রীর জন্য ওপরে কিন্তু মানে ইয়ে হবে, শাস্তিমূলক ব্যবস্থা হবে। দেখুন কতগুলো ব্যাপার আছে। ছেলেরা প্রথমেই চলে যায় কাস্টাডি। কাস্টাডি কিন্তু একটা অন্য জিনিস। প্রথম কথা, আপনি যদি বাবা হন, মেয়ে যদি হয় কাস্টাডি পেতে একটু অসুবিধে। এবং আমরাও সবাইকে এটা বলি যে আপনি ফট করে বাচ্চার কাস্টাডি চাইবেন। ধরুন অনেক পুরুষ মানুষ আছেন যাদের ট্যুরের চাকরি, তার বাড়িতে বাবা মা হয়তো নেইও বা বাবা মা খুবই অসুস্থ, সেখানে কাস্টাডি চেয়ে আপনি যে বাচ্চাটাকে আনবেন, আপনাকে তো এটাও ভাবতে হবে বাচ্চাটাকে আপনি কি করে মানুষ করবেন। সেই যদি আপনাকে হস্টেলে রেখেই মানুষ করতে হয় তখন কিন্তু কোর্টের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, কেউ তো মায়ের কাছে ছিল, আপনি যদি এনে হস্টেলেই দিয়ে দিলেন তাহলে তো প্রবলেম। এই জবাবদিহিগুলো কিন্তু করতে হয়। সেক্ষেত্রে আপনাদের সবার ছেলেদের জন্য বলছি, আপনাদের উচিত ভিজিটেশনের মামলা করা, যে আমি আমার বাচ্চাকে দেখতে চাই। আপনি বাবা, আপনাকে বাচ্চা দেখার থেকে কেউ আটকাতে পারে না। এবং আজকাল কিন্তু সেই জন্য পিআইএলটাই হওয়ার পরে এ ব্যাপারে উপযুক্ত নিয়মকানুনও হয়েছে যে আপনি কিন্তু এটা করতে পারেন। কিন্তু আপনারা তাই না করে না, প্রথম কথা একটা হাত পা ছড়িয়ে কাঁদতে বসেন, দেখতে পাচ্ছেন না, কারণ প্রপার নিয়মকানুনগুলো আপনারা কিছু করেন না, আর তারপরে প্রথমেই চলে যান কাস্টাডিতে, যেটা কিন্তু হবে না। হ্যাঁ, একমাত্র হতে পারে আপনার ছেলে বয়স হয়তো 12-14, সে বলছে যে আমি বাবার কাছে থাকতে চাই, দ্যাটস ডিফারেন্ট। আর মেয়ের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, মিথ্যে আশা মিথ্যে কথা বলে লাভ নেই। মেয়ে যদি হয় আপনাদের জন্য একটু প্রবলেম বাবাদের জন্য পাওয়া। আমাদের দেশে এখনো মানসিকতাটা ভীষণ অদ্ভুত, তো মনে করা হয় মেয়ে যদি হয় বাবার কাছে গেলেই বাবা বোধহয় তাকে অত্যাচার করবেন। খানিকটা আমি সব কথা এখানে বসে এভাবে বলতে চাই না, যে এরকম মানসিকতা আমাদের আছে। এবং মেয়ে নিয়ে গেলে আমরাও একটা ভয় পাই, মা যদি একবার ভাবেন অনেক সময় হয়তো পক্সো কেসের দিকেও চলে যেতে পারেন। এটা আমরা বাবাকে সেখানে ঠেলে দিতে চাই না। অনেক বাবা সরকারি চাকরি করেন, ভালো ভালো চাকরি করেন, তাদের কেরিয়ারে তখন একটা প্রবলেম তৈরি হতে পারে। কিন্তু ভিজিটেশন তো আপনি সবসময় করতে পারেন, ভিজিটেশনের মামলা তো আপনার আপত্তি নেই করতে কোনো। এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে পুরুষের বিরুদ্ধে এই অভিযোগ মুহুর্মুহুর ওঠে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, যেটা বিএনএসএস 69, এখানে কি সত্যি পুরুষের বিরুদ্ধে অপব্যবহার করা যেতে পারে? এটা ভয়ঙ্কর ভাবে অপব্যবহার হচ্ছে। তবে আপনাকে তার আগে একটা কথা বলতে চাই, এই যে বিএনএস 69 আজকের দিনে দাঁড়িয়ে একটা অত্যন্ত প্রিমিটিভ চিন্তা ভাবনা। কারণ দেখুন আজকের যে জেনারেশন, তাদের কিন্তু আমাদের মতনও চিন্তা ভাবনা না। মানে আমাদের বাবা মায়েদের যেরকম ছিল, কাকা পিসিদের যেরকম ছিল, এই করতে করতে আমরা যদি আমাদের জেনারেশনেও আসি, মানে আমাদের সময়ও প্রেমটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আজকের দিনের যে মানে যাকে বলা হয় জেন জি, যেটাকে বলা হয়, তাদের প্রেম সংক্রান্ত চিন্তা ভাবনা অন্যরকম। তাদের আজকে পরিচয় হয়, তাদের দুদিনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, এবং সেটা মন্দ না ভালো, ন্যায় না অন্যায়, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু হয়। এবং আপনাকে তো যুগের সঙ্গে মানতে হবে সবকিছু। আপনি যদি সেটা না মানতে পারেন আপনি পিছিয়ে পড়বেন। তারা ভালো মন্দ আমি সে বিচারে যাচ্ছি না, কিন্তু এটা হয়, এটা আমাদের মানতে হবে। এবং তারা কিন্তু এগুলোকে খুব একটা মূল্যই দেয় না। একটা সময় ছিল, আমি এরকম অনেক প্রেম জানি যারা একে অপরকে না দেখতে পেয়েও সারা জীবন কাটিয়ে দিয়েছেন প্রেমে। আমাদের সময় অবধি ওই মানে ফিজিক্যাল রিলেশন একটা বিরাট ব্যাপার ছিল, মানে আমরা মনে করতাম এটা একটা সাংঘাতিক বিষয় আর কি, আমাদের সেভাবেই গড়ে তোলা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা বড় বিষয় না। তো সেই সময় এসে আপনি কি করছেন, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যেটা আজকের দিনে একটা প্রেম যদি মোটামুটি 6 মাস টেকে, সাংঘাতিক ব্যাপার। এবং বিয়ের 5 বছর মানে তো প্রায় প্ল্যাটিনাম জুবিলি। সেখানে দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন। আরেকটা কথা বলতে চাই, এটা এখানে আরেকটা আমি জুড়ে দিই, যে ওই প্রতিশ্রুতি দিয়ে সহবাস পুরুষের প্রমাণ নেই, তো প্রমাণ ছাড়া কি শাস্তি হতে পারে? সব মানলাম, আমি মেয়েদের জন্য একটা কথা বলবো, যে এটা কি খানিকটা আপনাদের ছোট করা হয় না? যে আপনাকে তার মানে বিবাহের প্রতিশ্রুতি, এখানে শুধু বিবাহের নয়, এখানে কিন্তু মানে কর্মোন্নতি বা আপনাকে কাজ পাইয়ে দেওয়া তার প্রতিশ্রুতি দিয়েও সহবাসের ব্যাপারটা একটা আছে। তার মানে আপনাদের কত ছোট করা হচ্ছে ভাবুন, যে আপনাদের এগুলো বললে আপনারা সহবাসে রাজি হন। তা মেয়েরা, আপনাদের মনে হয় না আপনাদের ছোট করা হচ্ছে?
আপনাদের একটা সম্পর্ক হলো কোনো একটি পুরুষের ছেলের সঙ্গে, আপনারা তারপরে কোন ধরনের রিলেশনে যাবেন সেটা আপনারা কিন্তু ঠিক করবেন, এবং সেই স্বাধীনতাও আপনাদের আছে। আজকের আইন, আজকের সমাজ বা আজকের যে জেনারেশন, সেই স্বাধীনতা আপনাদের দিয়েছে, আপনারা প্রাপ্তবয়স্ক যদি হন। কিন্তু আমি এটা বলতে চাই যে এটা আপনাদের ছোট করা না, যে মানে মেয়ে হিসেবে যদি বলা হয় যে আপনাকে কাজের লোভ দেখানো হয়েছে, পদোন্নতির লোভ দেখানো হয়েছে, বা বিয়ে করব বলা হয়েছে, মানে আপনি এতটা ইমেচিওর্ড যে আপনাকে এগুলো দিয়ে এই কাজটা করানো যায়। আপনি এমনি এরম সম্পর্কে গেছেন, দ্যাটস কিন্তু ডিফারেন্ট, কিন্তু এই লোভটা দেখিয়ে আপনাকে এই ধরনের রিলেশনশিপে যেতে বলা বাধ্য করা হচ্ছে, তাহলে আপনাকে তো খুব ছোট করা হচ্ছে আমার মতে। কয়েকদিন আগেই জাস্টিস নাগারত্ন একটা খুব ভালো কথা বলেছেন। একটা রিলেশনশিপে ভদ্রমহিলার মানে লিভ ইন রিলেশনশিপে একজন বাচ্চাও হয়ে গেছে, তারপরে উনি রেপের অভিযোগ আনছেন। তো উনি ঠিক, বলছেন আমি এটা আমি কি? এই জায়গাটায় দ্বিতীয় প্রশ্নটা করছিলাম, যে কোনো নারী যদি সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশ্রুতি ভাঙা বলে মামলা না করেন, না, এটা তো করে। তাহলে বেকসুর খালাস পাওয়া যায় হ্যাঁ, কি? উনি তো করছেন, এটা তো তাই হলো। উনি বলছেন আপনারা এতদিন লিভিনে ছিলেন, আপনাদের একটা বাচ্চা হয়ে গেছে, আজকে আপনি রেপের মামলা আনছেন, এটা কি? এটা কি হতে পারে? এবং এগুলোই কিন্তু খুব বেশি হয়, যে মানে ধরুন যতদিন আপনাদের সম্পর্কটা ভালো আছে ঠিক আছে, তারপরে ওটা বনিবনা হলো না, ছেড়ে চলে গেলেন, তখন আপনি ফট করে রেপের মামলা করছেন। এবং এই ধরনের মামলায় কিন্তু কোর্ট মানে বিভিন্ন হাইকোর্ট খুব একটা মূল্য দিচ্ছেন না আজকাল। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেটা আমার মনে হয়, লিভ ইনে থাকলে হুম। আর বিবাহে থাকলে কোন ক্ষেত্রে পুরুষ অধিকার আদায় করা সহজ? বিবাহে থাকলে, মানে বিবাহে থাকলে কি হয় বলুন তো? দেখুন, টাচুড আমাদের এখনো ম্যারিটাল রেপটা তো সেভাবে চালু হয়নি। কাজে বিবাহে থাকলে আপনার যদি মানে যেটা আগে 498A ছিল, এখন সেটা ভেঙে দেওয়া হয়েছে 85 and 86। মানে এখানে কতগুলো কথা বলে দেওয়া দরকার, যে ক্রুয়েলটি ব্যাপারটা তো প্রমাণ করা খুব কঠিন, এবং মেন্টাল ক্রুয়েলটি আপনি কাকে বলবেন এটা ডিফাইন করা খুব কঠিন। অর্থাৎ আমাদের এখানে কি হলো, ভেঙে দেওয়া হলো যে 85 হচ্ছে আপনি মামলাটা করলেন, এবং কিসের বেসিসে করলেন সেটা 86, মানে আপনি এই ক্রুয়েলটির বেসিসে করেছেন। এবার এগুলোর বেসিসে না যদি মামলা আপনার উপর করা হয়, তাহলে আপনার আর যাই হোক কিন্তু এগুলো সব বেলেবেল অফেন্স, এবং আপনাকে কিন্তু প্রপারলি, যেটা আগে 41A ছিল এখন 35 হয়েছে, যে আপনাকে কিন্তু নোটিশ না করে ডাকাও যায় না, এবং প্রপার এনকোয়ারি হতে হবে তার আগে, যেগুলো এই বিএনএসএস হবার পরে পুরুষ মানুষ সামান্য সুবিধে পেয়েছেন, বুঝেছেন তো? যে আগে একটা এনকোয়ারিও হতে হবে। তার ফলে কি হলো, আপনার কিন্তু যদি আপনি বিবাহিত হন, এগুলোর জন্য আপনার জেল হবে না, চাকরিও যাবে না। বুঝতে পারছেন? ডোমেস্টিক ভায়োলেন্স হলো তো, হ্যাঁ, এখন আপনার সত্যি সত্যি যেখানে অত্যাচার, অনেক সময় মারা যান মেয়েরা, হুম, হুম। এমন হলে সেগুলো কিন্তু আলাদা, তার জন্য সবই হবে। কিন্তু এই যে বেশিরভাগ তো ফলস কেস হয় এগুলোর ক্ষেত্রে, সেই জন্য মানে এগুলোতে আপনার তখন জেল হবে না, নন বেলেবল অফেন্স। আর যেহেতু টাচুড আমাদের এখনো ম্যারিটাল রেপটা খুব একটা চালু হয়নি, যদিও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে তার একটা প্রভিশন আছে, তো তার ফলে কি এটার জন্য আপনি মামলা করে খুব একটা সুবিধে এখনো হচ্ছে না। হ্যাঁ, এবার যে যে আলোচনাটা আমরা করছিলাম, যে পুরুষের অধিকার নিয়ে তাকে কতটা জামিন দেওয়ার সুবিধা, এই যে আগের আইনে 354 হুম। পুরুষ সহজেই ধরা পড়তেন, বিএনএসে কি সেখানে পুরুষকে দ্রুত জামিন দেওয়া যাবে? না দেখুন, 354টা এখন 74 হয়েছে, হ্যাঁ, তো ওটাও না একটুখানি গোলমেলে, মানে ওটা তো আউটরেজ অফ মডেস্টি, মহিলাদের মানে আউটরেজ অফ মডেস্টি হলে 354 হয়। তো সেটাতেও যে খুব সহজে কিন্তু জামিন পাওয়া যায় না, মানে ওটাও আপনাকে একটু প্রমাণ করতে হবে, কিন্তু মানে ওইটা একটু গোলমেলে আছে। এবং ওখানেও আপনি কিসে বুঝবেন আউটরেজ অফ মডেস্টি, হুম। মানে এই জায়গাগুলো, এই যে জিনিসগুলো, এটাও একটু গোলমেলে। মানে এগুলো যে খুব সহজে জামিন পাওয়া যায় এরকম না, কিন্তু এই আউটরেজ অফ মডেস্টি আপনার ওয়াইফ তো কোনোদিন আপনাকে করতে পারবেন না। হুম। আমরা সব ছেলেকে এই জন্য বলি যে যারা বিয়ে করে ফেলেছেন তাদের জন্য ব্যাপারটা একটু সহজ, কিন্তু যারা প্রেম করছেন, যারা লিভিনে আছেন, তাদের জন্য কিন্তু একটু গন্ডগোল। বুঝতে পেরেছেন? মানে বিএনএস 69 খাওয়ার চান্স তাদের খুবই বেশি, এবং যারা প্রেম করছেন তাদের জন্য এই সবগুলো খুবই বেশি। কিন্তু বিবাহিত পুরুষ কয়েক জায়গায় মামলা হতে পারে, কিন্তু তারা একটু মানে সেফ সাইডে আছেন। আচ্ছা, এবারে যে কথাটা বললেন প্রেমের ক্ষেত্রে, বললেন প্রেমের ক্ষেত্রে একটু আগে জেনজির কথা বলছিলেন, নারী পুরুষ বা মেয়েটির সঙ্গে ছেলেটির শারীরিক সম্পর্ক হয়ে যায়, পরবর্তীকালে বিভিন্ন ধরনের মামলা হয়। পুরুষকে কোথায় কোথায় সতর্ক থাকতে হয় বিয়ের আগে প্রেমের ক্ষেত্রে শারীরিক দেখুন, সম্পর্ক? এই তো একটা খুব টাফ ব্যাপার, মানে এটা বায়বীয় ব্যাপার, তো তো এখানে আপনি আর পুরুষ মানুষ প্রেমে পড়লে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, দিকভ্রান্ত একদম। মানে তখন তো জানু সোনা নানান রকম হয় ব্যাপার, দেখবেন রাস্তাঘাটে এসব খুব আছে, আমাদের সময় এসব ছিল না, কিচ্ছু বুঝিয়ে আপনি পারবেন না।
আমাদের কাছে যে বহু বাবা মা আসেন, বললেন তো দিদি তখন মানে সে আগুন দেখলে পতঙ্গ যেরকম ধায় সেরকম ধায়, বুঝেছেন তো। আর বলে যে দিদি কোনো কথা শোনেনি, ফেসবুকে পরিচয় 3 মাসের মাথায়, মেয়েটার হয়তো আগে 2টো বিয়ে ছিল, বাচ্চাও ছিল, জানে সব, কিন্তু তখন উনি সমাজ উদ্ধারে নেমেছেন আর কি, বলছেন আগের বার নাকি ভীষণ অত্যাচার হয়েছে মেয়েটির উপর, এখন ওকে উদ্ধার করতে হবে, এটা করে ব্যাস। তারপরে উনিও বুঝতে পেরেছেন 3 মাস বাদে কি সাংঘাতিক ভুল করেছেন, তখন কিন্তু সেই বাবা মাকে নিয়ে আমাদের কাছে আসতে হচ্ছে। আমি এটা না অনেক চেষ্টা করলাম জানেন তো, কিন্তু দেখলাম যে পুরুষ মানুষ তখন না দিক বিদিক জ্ঞান শূন্য, মানে কিছু বোঝে না তখন আর। হুম। দেখুন মেয়েরাও যে প্রতারিত হন না এটা তো আমি বলছি না, সেই মেয়েরাও তখন ওরকম করেন, বুঝতে চান না কোনো কথা, কিন্তু ছেলেদের আমি এটা বেশি দেখলাম। আজকের দিনে দাঁড়িয়ে আপনি একটা জিনিস দেখবেন, মেয়েরা কিন্তু বিয়ের জন্য এত ব্যাকুল নন। মেয়েরা এটা বুঝতে পেরে গেছেন যে যদি একটা মোটামুটি চাকরি বাকরি পাই করি, ওরা কিন্তু বিয়ে না করেও থাকতে চাইছেন অনেকে। ওরা ভাবছেন ঠিক আছে বাবা মাকে নিয়ে আছি, ঘুরছি বেড়াচ্ছি, নিজেদের একটা গ্যাং তৈরি করছেন। তো পুরুষ মানুষকে বিয়ের জায়গা থেকে আনা যাচ্ছে না, মানে যারা একবার ধাক্কা খাননি, যারা ধাক্কা খেয়েছেন তারা তো একটা ডিভোর্সের আগেই ঠিক করে ফেলছেন আরেকজনকে যে আবার বিয়ে করব। আমি বুঝি না যে আমাদের জীবনে তো বলে যে ধরুন যেটা আপনার খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি তো ন্যাড়া তো 2বার বেলতলা যেতে চায় না, কিন্তু এরা দেখছি 3বার অব্দি বেলতলায় যেতে চাইছেন। ব্যাপারটা আমি এখনো বুঝে উঠতে পারিনি খুব একটা, যে মানে ডিভোর্স হয়নি, আরেকজনকে নিয়ে চলে আসছেন আমাদের অফিসে আর কি, মানে তাকে পরবর্তীতে বিয়ে করবেন, এখন আপাতত তার কথাতেই উনি চলছেন, হুম। মানে বুঝতে পারছেন না ব্যাপারটা কি হবে পরবর্তীতে। কাজে পুরুষ মানুষের দেখুন আরো অনেক কিছু আছে কেন ওনারা এরকম করেন, সব কথাগুলো এরকম একটা জায়গায় বসে বলা বলা যাবে যায় না। না। তো আমি পুরুষ মানুষের বেসিক গন্ডগোলটা কোথায় সেটা আমি জানি কোথায়, কিন্তু প্রেমের সময় তো কিছু, তখন সবাই শত্রু, সবাই হুম। হাজার বুঝিয়ে লাভ নেই। তারপরে যখন এই কে আমাদের এত খারাপ লাগলো সেদিন আমাদের এখানে এক বাবা মা নিয়ে এসেছিলেন জানেন, একটি 19 বছরের ছেলে হুম। একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, মেয়েটার বোধহয় 16-17 বছর বয়স, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। সে কি মানে আপনাকে আমি বোঝাতে পারবো না, বাবা মাকে দেখে এত খারাপ লাগছে যে এত রকম ঘটনা, মানে সেই ছেলেকে কোন মানে জেলে যাওয়ার মানে কোন জেলে যাওয়াটাই বাকি আছে শুধু আর কি, এরকম একটা সিচুয়েশন। এবং জানেন তো এটা আমার খারাপ লাগছে, আজকে আমি দেখছি আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এটা খুব বেড়ে গেছে, যে এই অল্প বয়সে মানে বিয়ে করব, বা বিয়ে না করলেও প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এটা কমা উচিত ছিল তো, বলুন দুনিয়া কত এগিয়ে গেছে, আজকালকার ছেলে মেয়েরা কত মেচিওর, কিন্তু না দেখছি এগুলো খুব বেড়ে গেছে। মানে সেদিন আমি একটি মেয়ে, আপনারা হয়তো দেখেছেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার একটি মেয়ে, পূজারিণী প্রধান, ওর একটি লেখা মানে হুম। কথা আমি শুনছিলাম, আমার খুব ভালো লাগলো শুনে। ওকে নিয়ে অনেক অনেক রকম কথা হয়েছে, কিন্তু ওর এই কথাটা আমার খুব ভালো লাগলো। বলছে ও যেহেতু একটি গ্রামের দিকেই থাকে, বলছে এই যে গ্রামে বিভিন্ন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই, সব অল্প বয়সী মেয়েদের মধ্যে আমি দেখি অন্য কোনো কথা নেই, কি করে বিয়ে করব, এইখানে বিয়ে করব, এইখানে যাব। আর আজকের দুনিয়ায় কত এগিয়ে গেছে, কত ভালো সিনেমা আছে, কত ভালো বই আছে, সেসব পড়া, জীবনে কোনো ফোকাস নেই, কোনো লক্ষ্য নেই। এটা কিন্তু আমি একদম দেখছি জানেন, দুনিয়াটা ঘুরছে শুধু এই মোবাইলের মধ্যে, হুম। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপে ইউনিভার্সিটি, আর এই হয়ে গেছে দুনিয়া। তার বাইরে পৃথিবীতে যে এত কিছু করার আছে, পৃথিবীটা যে এত বড়, সেখানে কত কিছু হতে পারে কোনো লক্ষ্য নেই, কিন্তু শুধু এইটুকুর মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা। এবং ছেলেরা অতি অল্প বয়সে, আর কলেজে গেলে একটা গার্লফ্রেন্ড না হলে তো স্ট্যাটাসই থাকছে না, মানে এবং তার থেকে সব ভুলের সূত্রপাত, এবং ওই বয়স থেকে কিন্তু ভুল করতে করতে যাচ্ছে, এবং তার জন্য কোনো লজ্জা নেই, আবার তারপরে আরেকটা গার্লফ্রেন্ড হচ্ছে, আবার অফিসে গিয়ে আবার এরকম 2-3জন হয়ে যাচ্ছে, মানে এই ভুল করতে করতে জীবনটা তো একটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে না, জীবনে কিন্তু আর বিশেষ কিছু হচ্ছে না। যে যদি পুরুষের কি একাধিক গার্লফ্রেন্ড হওয়া অন্যায়? আমি কিন্তু অন্যায় বলছি না, আপনি সামলাতে পারলে কেন অন্যায় হবে, সামলাতে পারছেন না তো, সামলাতে পারবার মতো বুদ্ধি যাদের আছে তারা দেখবেন ঠিক বেরিয়ে যাচ্ছেন এর মধ্যেও, তাদের বউয়ের বাইরেও 3জন পরকীয়া আছে কিন্তু ঠিক সামলে নিচ্ছেন, কিন্তু সামলাতে বেশিরভাগ তো সামলাতে পারছে না। আর আইনটা আমাদের এমন না, কোথাও যদি আপনি একবার ফেঁসে যান সেখানে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। ঠিক যে জায়গাটায় আপনি বললেন পরকীয়ার কথা, পুরুষের পরকীয়াতে কোথায় কোথায় বিপদ? সবটাই নারীরও তো পরকীয়া, পুরুষ তো নারীর সঙ্গেই পরকীয়া করছেন, তাই না? হুম। পুরুষ তো অনেক কিছু জানেনও না পরকীয়া, ধরুন আপনি পরকীয়া করেছেন একজন বিবাহিত মহিলার সঙ্গেই, এবার তিনি আপনাকে কেস দিচ্ছেন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পুরুষ তো এটাই জানে না যে একজন বিবাহিত মহিলা বা ডিভোর্সি মহিলা এটা দিতেই পারে না। তাহলে আমার কথা, আপনি আইন টাইনগুলো পড়াশোনা করে এসবে নামুন। আমি বারবার পুরুষকে এটাই বলি যে আপনারা না বিএনএস ট্রেনেস গুলো ডাউনলোড করুন অ্যাপ, ভালো করে এগুলো জানুন যে আপনার মানে বিপক্ষে কি কি আইন আছে, এইগুলো পড়াশোনা করুন আগে। পুরুষরা প্রায়ই বলেন একটা কথা যে পুরুষরা নারীদের
অভিযোগ ঘরে বসে বিশ্বাস করে ফেলে, কিন্তু বিএনএস এর কি বাধ্যতামূলক কোনো প্রাথমিক যাচাই ছাড়া গ্রেপ্তারের মানে গ্রেপ্তার হবে না, সেটা কি ব্যবস্থা রয়েছে প্রাথমিক কোনো যাচাই ছাড়া এই অভিযোগ এলেই? না, কোন অভিযোগ মানে যে কোনো অভিযোগে? না, সবকিছুতে সেটা নয় কিন্তু। সেটা যদি রেপের মতন ঘটনা হয়, অ্যাটেম্প টু মার্ডার হয়, তাহলে কিন্তু মুশকিল। যাচাইয়ের সুযোগ খুব কম, বাই যেটা মানে আউটরেজ অফ মডেস্টি, এগুলো কিন্তু মুশকিল আছে। কিন্তু 498 ডিভি যেগুলো, মানে আমি পুরোনোগুলোই বলছি লোকের বুঝতে সুবিধা হবে বলে, কিন্তু সবার কিন্তু একটু বিএনএস এ জানা উচিত যে কোনটা কি। আজকেই যেমন সোনাম রাজবংশী কিন্তু ছাড়া পেয়ে গেলেন শুধু কেসের নাম্বার, যে ওই যে মার্ডার করেছিলেন যে বরকে, এরপরে হ্যাঁ, ছাড়া পেয়ে গেলেন শুধু কেসের নাম্বারটা ভুল হয়েছিল বলে। পুলিশ থেকে বলা হচ্ছে ওই রকম কেসের কোনো অস্তিত্বই নেই, যে নাম টাইপিং এর নাকি ভুল হয়েছিল তাই নাকি উনি জামিন পেয়ে গেলেন। এই সাংঘাতিক ঘটনা। আমরা কত বড় ক্যালাস। একদম, অনেক যত্নশীল হওয়া উচিত এসব ক্ষেত্রে, অন্তত পুরুষ সিনসিয়ারিটিটা। মানুষকে আমি বারবার যেটা বলতে চাইছি, অ্যাওয়ারনেস। সব আমি একটা কথা বলি, যে পুরুষ মানুষের কি মোহ বেশি নারীর থেকে? মোহ কথাটা নানান রকম হয়। নারীর আবার কিছু কিছু, নারীর যেমন আছে কিন্তু মোহ, আপনার অর্থনৈতিক মোহ। অর্থনৈতিক না। নারীর কি হয়, নারীদের একটা জিনিস আছে যে অনেকেই না বলে না, তোমায় নায়িকা বানিয়ে দেবো, তোমায় গায়িকা করে দেবো, মডেলিং হবে, এই সব হলে না নারী ভীষণ মোহে পড়ে যান। বিশেষ করে আজকাল তো মধ্যবয়স্ক নারী, যারা যাদের কথা আমি বললাম না, ছেলে মেয়ে বড় হয়ে গেছেন, স্বামী হয়তো তত সময় দিতে পারেন না, এই নারীদের না এই খুব এরকম হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, তারপরে ওনারা সেই মোহে পা দিয়ে কোথায় গিয়ে যে ওনারা দাঁড়াচ্ছেন। কিছুদিন আগে মধ্যপ্রদেশে একটি ঘটনা ঘটেছে, জানেন তো? যে ভদ্রমহিলা বাড়ির থেকে বেরিয়ে তাকে কিন্তু নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি কিছুদিন থাকার পরে তারপরে বোধহয় কাস্টমারের মাধ্যমেই যোগাযোগ করতে পেরেছেন বা বাপের বাড়িতে এবং স্বামীর সঙ্গে। বাপের বাড়ি আর তাকে ফেরত নিতে চায়নি, স্বামী কিন্তু আবার তাকে ফেরত নিয়ে গেছেন। এর আগের বারে একটা পডকাস্টে আমি এরকম কথা বলেছিলাম বলে আমাকে তো মহিলারা যাচ্ছাতাই করছিলেন যে আপনি কি বুঝবেন কেন উনি বাড়ি ছেড়েছেন। আরে কেন উনি বাড়ি ছেড়েছেন, মানে কিসের জন্য উনি বাড়ি ছেড়েছেন? এই পথে পা বাড়াবার জন্যে? আপনারা একটু বোঝার চেষ্টা করুন। বাড়ি ছাড়তেই পারেন উনি, সেটা উনি ভালো কাজে একটা বাড়ি ছাড়ুন, নিজেকে একটা কোথাও দাঁড় করাবার জন্য। কিন্তু এইভাবে যে কত মেয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না। আমি সেই কথাটা বলতে চাইছি যে মেয়েদের এই মোহটা খুব আছে। অর্জুন সিং আমাদের ফেসবুক লাইভে বলছেন, যুক্ত হলাম, নন্দিনী ম্যামের মতো ব্যক্তি আছেন বলেই এখনো পুরুষরা গভীরভাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন, এবং কিছু পুরুষরা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন। আমাদের সাথে বহু মানুষ এরকমভাবে যুক্ত হচ্ছেন, শুধু প্রশ্ন নয়, তারা কিন্তু তাদের কথাও জানাচ্ছেন। প্রথম যেটা আমি যেটা জানতে চাইছিলাম, যে পুরুষের কি মোহ বেশি? মোহ নয়, পুরুষ মানুষের না খানিকটা কামটা তো খুব বেশি, কামের মোহটা ওইটা খুব বেশি, যার জন্য দেখবেন আগেকার দিনেও মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করতে উর্বশী, রম্ভা, মেনকা এদের পাঠানো হতো। কেন? ওখানে তো পুরুষ দেবতাদেরও পাঠানো যেত, কেন পাঠানো হয়নি? পুরুষের এই কামের ব্যাপারটা খুব বেশি। এটা যদি পুরুষ মানুষ যারা কন্ট্রোল করে ফেলেছেন, যে পুরুষ মানুষরা, তারা কিন্তু ডেঞ্জারাস। তাদেরকে আপনি কিছুতেই ইয়ে করতে পারবেন না। কথা হচ্ছিল পুরুষের অধিকার নিয়ে, শুধু পুরুষের নয়, সমাজ কিভাবে বদলে যাচ্ছে, পুরুষকে কিভাবে সচেতন হতে হবে, আর নারীও কোথায় সচেতন থাকবে তার অধিকার নিয়ে, যে কথা নিয়ে আমরা বিরতিতে গেছিলাম, মানে একটা গ্যাপ নিয়েছিলাম রেডিও থেকে, যে বারবার বলছিলাম ম্যারিটাল রেপ বিষয়টা ঠিক কি? দেখুন, বৈবাহিক ধর্ষণ এটা তো ডোমেস্টিক ব্যালেন্সের মধ্যে আছে। মেয়েদের বক্তব্য, তাদের বিবাহের মধ্যে তাদের অনেক সময় অনিচ্ছায় তাদের শারীরিক সম্পর্কে, কিন্তু আমার একটা বক্তব্য আছে, তাহলে বৈবাহিক ধর্ষণ জেন্ডার নিউট্রাল করা হোক। বহু পুরুষ আছেন, তাদেরও এর মধ্যে দিয়ে যেতে হয়, আমরা এরকম জানি, আমাদের কাছে আছে এরকম উদাহরণ। মানে আপনি বলছেন বিয়ের পরে শুধু মেয়েরা ধর্ষিত হয় না, পুরুষও ধর্ষিত হয়? বিয়ের আগেও হয়, মানে এমনিও পুরুষ মানুষও ধর্ষণ হয়। পুরুষ ধর্ষিত হলে তার কি কি আইন আছে? কোনো আইন নেই আমাদের দেশে। তো রেপের যে এটা আছে, তাতে তো মহিলাদের শুধু ভিকটিম বলা হয়েছে, পুরুষ মানুষকে বলা হয়েছে ভিকটিম। আবার বলছি, পুরুষ মানুষকে এই ভারতবর্ষে সারা, যেহেতু এই পৃথিবীর মেন্স রাইট মুভমেন্টের সঙ্গে জড়িত আছি বলে জানি, পুরুষ মানুষকে কেউ প্রোভাইডার ছাড়া আর কিছু মনে করে না, আর বলতে পারেন প্রিডেটার, এই দুটো মনে করে। নারী মানে ভিকটিম। এবার আমাদের যে রেপের যে ল, তাতে তো নারীকেই শুধু ভিকটিম বলা হয়েছে। এবং আপনি একটা মজার বিষয় দেখবেন, আপনাদের বলি, একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন। বাংলাদেশ থেকে সেদিন দেখছিলাম, আমাকে ওরা লিখেছিল, হিউম্যান রাইটস ভয়েস, এরা সব, ওরা বলছে বাংলাদেশে যেরকম পুরুষ মানুষের নারী কর্তৃক ধর্ষণ হয় চিন্তা করতে পারবেন না। আমার তো এটা
মানে আমি ভাবতেও পারিনি এটা কোনোদিন। ওদের পেজ আছে এর ওপরে, আপনি একটু খোঁজ করলে হুম, আপনি হুম। দেখতে পাবেন ফেসবুকে। তো কাজে পুরুষ মানুষের ধর্ষণ হয় না, এ কথা কে বললো? দেখুন, ধর্ষণ ব্যাপারটা কি? ধর্ষণ তো একটা প্রবৃত্তি। হুম, ধর্ষণ মানে কি খানিকটা, ধর্ষণ কিন্তু একটা ক্ষমতার বহিঃপ্রকাশ। ঠিক। সেটা যে শুধু শরীরের ওপর সবসময় নয়, মনের ওপরেও। এবং মানসিক ধর্ষণ কিন্তু একটা বিরাট জিনিস। পুরুষ মানুষের মানসিক ধর্ষণটা কিন্তু নিরন্তর। শারীরিক ধর্ষণটার তার আইনের প্রভিশন আছে। কোনো নেই। কি করে প্রমাণ করবেন আপনি? ওই যে মেন্টাল ক্রুয়েলটি আমি বলছি, সেই মেন্টাল ক্রুয়েলটি পুরুষ মানুষের উপর যেভাবে হয় আমরা প্রত্যেকদিন দেখি তো সেটা বসে। মানসিক ধর্ষণটা প্রমাণ বহু নারীর ওপরেও হয় নাকি? হুম। বহু নারীকেও তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয়। শারীরিক ধর্ষণটা নারীর ওপরে কেন এটা বেশি মানে দেখা যায়? সেটা যেহেতু নারী তো একটু শারীরিকভাবে সেই অর্থে কমজোর, বাকি তার উপরে আর নানান রকম কারণে সেই জিনিসটাকে দেখানো যায়। সেই ক্ষেত্রে হয়তো পুরুষের সেই ধর্ষণটা কম, 18% ভারতবর্ষে। হুম, নারীরটা আরো অনেক অনেক বেশি। আমার কথা হচ্ছে যে বৈবাহিক ধর্ষণ একটা এমন জিনিস যেটা পুরুষের সঙ্গেও কিন্তু হয় বিবাহিত জীবনে। এবং আমাদের কাছে এরকম পুরুষও এসেছেন, যিনি বলেছেন আমাদের কাছে এসে যে, দিদি আমার বাবার গুরু দশাতেও আমার স্ত্রীর চাহিদা আমাকে মেটাতে হয়েছে। তা সেটা কি বৈবাহিক ধর্ষণ নয়? তো কোনো জিনিস নিয়ে এরকম একপেশে হওয়া উচিত নয়, ঠিক। সেটাও জেন্ডার নিউট্রাল হওয়া উচিত আমার মতে। তো নারীরা কমপ্লেন করতেই পারেন, বহু নারীও হয়তো বৈবাহিক ধর্ষণের শিকার হয়েছেন বহুবার, কিন্তু পুরুষরা যে হন না এটা কেউ বলতে পারবেন না। আমরা কিন্তু বারবার এটার জন্যই লড়াই করতে চাইছি যে নারীদের প্রতি অত্যাচার সত্যি, নারীদের ডিপ্রাইভ হয়েছে নারীরা, আজও হন, সেটাও সত্যি। কিন্তু পুরুষ মানুষেরটাও আপনারা স্বীকার করুন, পুরুষ মানুষের প্রতি, বাচ্চা ছেলেদের প্রতি সব হয়, এটা স্বীকার করুন। মিথ্যে ধর্ষণ মামলায় অভিযুক্ত পুরুষের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। নতুন আইনে মিথ্যে অভিযোগকারিনীর ছবি প্রকাশে কোনো না, পানিশমেন্ট আছে মিথ্যে কি? অভিযোগ না, আমি আপনাকে একটা কথা বলি, মিথ্যে অভিযোগকারিণীকে নিয়ে তো কোনো কথাই এদেশে হয় না। আমরা তো এটা বলতে চাই যে মিথ্যে অভিযোগকারিণী যারা হবেন তাদেরও সমান শাস্তির ব্যবস্থা করুক। আমার কিন্তু খুব ক্লিয়ার বক্তব্য, রেপের মামলায় এত লেট কেন হয়? সঙ্গে সঙ্গে কেন বিচার হয় না বলুন তো? রেপের মামলায় জামিন পেয়ে, যার বাবার পয়সা আছে, প্রভাব আছে, তিনি তো রেপের মামলায় জামিন পেয়ে ঘুরে বেড়ান। কেন এটা হতে পারবে? রেপের মামলায় কোনো জামিনের বন্দোবস্তই থাকবে না। কিন্তু সেইখানে দেখতে হবে যে সেই রেপের মামলাটা সত্যি মিথ্যা। আর আমার কাছে বক্তব্য, রেপের মামলায় যারা রেপিস্ট তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। এবং ঠিক তেমনি যারা মিথ্যে রেপের মামলা দিলেন সেই পুরুষটির কিন্তু জীবন শেষ হয়ে গেল, দেখা গেল হঠাৎ করে 15 বছর বাদে গিয়ে তিনি তাদের মুক্তি তাদের পেলেন। শাস্তির কি তাদের প্রভিশন আছে? কঠিনতম শাস্তি হওয়া উচিত। শুনুন, ওই জরিমানা আর অনাদায়ে 1 বছরের জেল সেটা নয়, কিন্তু অনেকেরই জরিমানা দেওয়ার ক্ষমতা আছে, তাতে আর কি হলো লাভ? আজকে বিএনএসএস এ সেটাই একটা হয়েছে যে মানে হয়তো অনেক মানে পুলিশ কাস্টাডিতে থাকার জন্য 14 দিন অন্তর অন্তর ডেট পড়লে হয়তো সেই ব্যাপারগুলো একটু ত্বরান্বিত হতে পারে। কিন্তু ফেক কেসে শুধু রেপ বলে নয়, ফেক ডোমেস্টিক ভায়োলেন্স, ফেক বধূ নির্যাতন যা হবে তার জন্য কিন্তু শাস্তি হওয়া উচিত আমার মতে। ঠিক এই প্রশ্নটাই ছিল যে স্ত্রী যদি কোনো রকমের অভিযোগ করে এবং সেটা যদি পরে ভুল প্রমাণিত হয়, সেইটার জন্য কি ক্ষতিপূরণ পুরুষরা পেতে পারে? পেতে তো পারেন, কিন্তু আমাদের তো সেই মামলা, যদি আপনি মানহানির মামলাতেও যান, সে এত বেশি টানা, সেই ছেলেরা আর করতে চায় না তো, কারণ তার আগেই তারা এত ঘুরে নিয়েছে না। এবং শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও এটা দেখা যায় যে উচিত তো হওয়া। হ্যাঁ, শ্বশুর শাশুড়িও আমাকে অত্যাচার করছে, সেটা অনেক সময় বলা হয়, সেটা যদি ভুল বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ হয়। সেদিন বাংলাদেশেও দেখলাম, ইনফ্যাক্ট ওদের আইনমন্ত্রী বলছেন যে দেশে যত মামলা তার 90% মিথ্যে। আমাদের আসলে না মানে খানিকটা বিএনএসএস এবার হয়েছেন যে মানে ইন্টেন্ট বেসড ক্রাইমের থেকে ইম্প্যাক্ট বেসড ক্রাইমের দিকে আমাদের যাওয়া উচিত, যেটা মব লিঞ্চিং এর ক্ষেত্রে এবার হলো। যে মানে মব লিঞ্চিং এ তো আগে আমাদের কোনো আইন ছিল না, এবার যেটা হলো, তো আমাদের না ইম্প্যাক্ট বেসড ক্রাইমের দিকে আমাদের মানে মনোযোগটা বেশি দেওয়া উচিত। আমরা তো বলছি আমরা ডেভেলপড কান্ট্রি হচ্ছি, ম্যাচিওরড কান্ট্রি, আমাদের সবকিছুই ডিজিটাল ইন্ডিয়া, আমরা অনেক এগোচ্ছি। কাজে আমার মনে হয় যে আইন কানুনের দিক থেকে আসলে না লিগালি আমরা না এখন অনেকটা সবকিছুতে আমরা অনেক এগিয়েছি, দেখবেন চিকিৎসায় বলুন, বিজ্ঞানে বলুন, সব কিছুতে, কিন্তু আমরা লিগালি না এখনো অনেকটা পেছনে পড়ে আছি। বেশ কিছু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, তার সাথে আমাদের ফেসবুক কমেন্টেও বেশ কিছু মেসেজ রয়েছে। যেমন যাদবেন্দ্র পণ্ডা, তিনি আমাদের সাথে অনুষ্ঠানে আছেন, তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এরপরে আরও একজন লিখেছেন যে
আচ্ছা, আরো একজন লিখেছেন যে সাথে আছি, বোহেমিয়ান আমি, তার ফেসবুক নেম। তিনিও বলছেন যে আমি সাথে আছি, শুনছি আপনাদের অনুষ্ঠান, বেশ ভালো লাগছে। এরপরে বলি যে কোনো পুরুষ যদি মিথ্যে, মানে এই যে অত্যাচার হচ্ছে তার উপর বা মিথ্যে এই সমস্ত অভিযোগগুলোকে যখন তারা প্রমাণ করছে যে না আমার বিরুদ্ধে এটা মিথ্যে হচ্ছে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই নারী আবার তার সাথে থাকতে চাইছে, বা তারা হয়তো বলছে যে না ঠিক আছে আমি মিথ্যে অভিযোগ বেশিরভাগ পুরুষই তো এটা করেন। থাকা একটা যা- মেন কারণ হচ্ছে বাচ্চা, এসে বলে দিদি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সব ভুলে গেলাম। কারণ এরম পুরুষকেও চিনি যে তার বাবার সম্পর্কে ধর্ষণের মামলা দিয়েছে, সেরকম মহিলার সঙ্গে ওনারা থাকতে চান। কি তাদের একটাই যুক্তি, তারা নাকি সন্তানের মুখের দিকে তাকিয়ে সব করেছেন। কিন্তু তাদের মানে আমি তাদের জন্য একটাই কথা বলবো যে যারা একবার এরম কাজ করে ফেলেছেন তাদেরকে কতটা বিশ্বাস করা যায় এটা নিয়ে কিন্তু উই আর ইন ডাউট। এবারে একেবারে সরাসরি আসি, গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স, পুরুষ নিজেকে বাঁচাবে কি করে মিথ্যে অভিযোগ করলে? দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্সে এমন নয় যে পুরুষ মানুষ জেলে চলে যাবেন বা কোনো কিছু, এবং যিনি করছেন তাকেও কিন্তু প্রমাণ দিতে হবে একদম। মানে উনি মামলাটা করে দিলেন ঠিকই, এবং তারপরে যখন ডেট পড়বে বা সব কিছু হবে ওনাকেও প্রমাণ দিতে হবে, মেডিকেল দিতে হবে, সব কিছু দিতে হবে। কিন্তু ওই যাই করলে তারপরে আপনাকে হাজিরা দিতে হবে, মামলা হবে, কিন্তু ওটা যে একদম মারাত্মক আপনার জেল হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই হবে এটা কিন্তু নয়। কিন্তু ওই আর কি একটা হলো কেস। তবে একটা কথাই প্রসঙ্গে বলতে চাই বিশ্বজিৎদা, যে এই গার্হস্থ্য এটাও হিংসা একটু কিন্তু- বলবেন যে মিথ্যে অভিযোগ দিলে যে দিল অভিযোগ তার ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে কিনা তার কাছে? না, আমি আপনাকে তার আগে একটা কথা বলি। এই যে গার্হস্থ্য হিংসা, ধরুন ওয়াইফ যিনি করলেন, এরকম কিন্তু পুরুষটির মা বোন এরাও করতে পারেন, এটা কিন্তু কেউ মনে রাখছেন না। ধরুন শাশুড়িকে ছেলের বউ খুব অত্যাচার করেন, বা যে ননদ তাকেও হয়তো চটচাপড় মারে, আজে বাজে গালাগাল করে, তারাও করতে পারেন, এটা কিন্তু কেউ মনে রাখছেন না। ওনারাও তো মহিলা, ওনারাও কিন্তু এটা করতে পারেন। এবং এটা কিন্তু আমাকে অনেক মানে মহিলা থানার ওসি বারবার বলেন যে নন্দিনীদি ওনারা কেন করেন না। এবং একটা কথা মাথায় রাখবেন, পুলিশে কোর্টে যে আগে যাচ্ছেন তার কিন্তু দাম অনেক বেশি। এবার কি হয়, আমরা যেমন অনেক ছেলেদের বলি, ধরুন আপনার ওয়াইফ আপনাকে খুবই বিরক্ত করেন, নানান গায়ে হাত তোলেন, আজে বাজে কথা বলেন, টর্চার করেন, কিন্তু আপনি চুপ করে বসে আছেন, কিছু করছেন না। এবার ওয়ান ফাইন মর্নিং আপনার ওয়াইফকে আপনার নামে একটা বধূ নির্যাতনের মামলা করে দিল। এবার তখন আপনাকে থানা যখন ডেকে পাঠালো, আপনি গিয়ে বলছেন স্যার আপনি জানেন তো আমাকে এই এত বছর ধরে সমানে গায়ে হাত তুলেছেন, গালাগাল করেন, আমার বাবা মাকে যা তা বলেন, আমি এরকম করছেন, আজকে দেখুন মামলা করে দিয়েছে। এবার পুলিশ অফিসার কিন্তু প্রথমেই আপনাকে কি বলবেন বলুন তো, আপনি এতদিন কিছু করেছেন, হুম। কই আপনি তো থানায় এসে জানাননি, আপনি কিন্তু ওখানে পিছিয়ে গেলেন। বুঝতে পেরেছেন? তো এটা যদি আপনি আগে থেকে আপনার একটা মেডিকেল করিয়ে একটা মেল করে রাখতেন, আজকাল তো মেলের বিরাট সুবিধা হুম, হয়ে গেছে, হুম। ভারতবর্ষের যে কোনো থানায় আপনি মেল করতে পারেন, তাহলে আপনি না একটু এগিয়ে থাকতেন। আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে, বলছেন আমি সূর্যকিরণ সোম, বয়স আমার 31, পূর্ব বর্ধমান থেকে। তিনি বলছেন গত ফাল্গুন মাসে আমার বিয়ে হয়, বিয়ের কয়েকদিন পর আমার নিউরোলজিক্যালি রোগ আছে বলে আমার স্ত্রী চলে যায়। এখন ডিভোর্স চাইছে না, দিলে ওর পরিবার গ্রেফতার করার হুমকি দিচ্ছে। এখন আমার কি করা উচিত? মানে কি উনি ডিভোর্স চাইছেন? হ্যাঁ, মানে ছেলেটি চাইছেন কিন্তু কেন চাইছেন? তারা ওনাকে, দিচ্ছে না। ওনাদের তো প্রমাণ করতে হবে ওনার রোগ আছে সেটা। ছেলেটি চাইছেন যে ডিভোর্স দিতে, কিন্তু কেন? মেয়েটা চাইছেন না না, আমার কথা ভদ্র মহিলার বাড়ির থেকে তো বলেছে। না, ভদ্র মহিলা চাইছে ডিভোর্স, না দিলে ওর পরিবার গ্রেফতার করার হুমকি দিচ্ছে। কিসের গ্রেপ্তার করবেন? না না, ভদ্র ওনার বলা উচিত যে ডিভোর্সের অ্যাপ্লাই আপনারা করুন, হুম। ঠিক। আপনারা ডিভোর্সের অ্যাপ্লাই করুন। এবং প্রমাণটাও তাকে দিতে হ্যাঁ, হবে। যে আমি যে নিউরোলজিক্যালি হুম, হুম। সেটা দিতে হবে তো ওনাকে প্রমাণ। উনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা তো বলে দেবো কি করতে হবে না হবে। ডিভোর্সের ক্ষেত্রে কথায় যখন আমরা ঢুকলাম, একজন হোয়াটসঅ্যাপে আমরা পেলাম ডিভোর্সের ক্ষেত্রে, বা ধরুন একসঙ্গে আছি কিন্তু অনেক দিন হলো আমরা হয়তো সেপারেট থাকছি, ডিভোর্স হয়নি, কিন্তু সেই মহিলা হয়তো কোনো রকম চাকরি করেন না বা কোনো সোর্স অফ ইনকাম তার নেই। তো একজন পুরুষ সেটা কিভাবে সেই মেনটেনেন্সটা দেবে, বা যদি না দেয় এবং সেটা দুটো কি একটু করা যায়? পরিষ্কার করে দিই যে ডিভোর্স না হলে কি মেইনটেনেন্স হ্যাঁ চাওয়া হ্যাঁ, যেতে পারে? বাড়িতে থেকে আপনি মেনটেনেন্স চাইতে পারেন, চাইছেন লোকে। কি বলছেন আপনি? আপনার পয়সায় খাচ্ছেন দাচ্ছেন, আপনি বাজার করে দিচ্ছেন, আবার উনি আপনার কাছে মেনটেনেন্সের মামলা করেছেন। তাহলে তো একতলা পুরুষ দোতলায়। অসহায়, কিচ্ছু করার নেই। দিতেই হবে।
না না, দিতে হবেটা অন্য কথা। আমিও মুকেশ আম্বানির কাছে অ্যান্টেলা চাইতে পারি, উনি আমায় বলতেই পারেন কবে দেবেন, সেটা অন্য। চাইতে পারেন, উনি একই বাড়িতে থাকেন, একতলায় দোতলায় বা পাশাপাশি দুটো ঘরে। ইনফ্যাক্ট আপনাকে একটা কথা বলি, মা কিন্তু ছেলের কাছে মেনটেন্যান্সের মামলা করতে পারেন। হুম? তো এবার আমি মেনটেন্যান্সের প্রসঙ্গে আসি, যে রোজগার করেন না ভদ্রমহিলা যিনি, মেনটেন্যান্সের করতে পারেন মামলা, কিন্তু এগুলো মনে রাখতে হবে যিনি রোজগার করেন তিনিও করেন তো মামলা আকছার। আর তারা করেন আবার বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়ে থাকলে ওই ছেলের বা মেয়ের খরচাটা চান, সঙ্গে একটা এমন একটা অ্যামাউন্ট চান যাতে নিজেরটাও কাজ চলে আর কি। কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে, যিনি মেনটেনেন্স চাইছেন তার কিন্তু আইটিআর আগে জমা পড়তে হবে। মানে যিনি চান তারটা আগে জমা দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই তার লয়ার বোঝানোর চেষ্টা করবেন একে, যে না না উনি কিছু জমা দেবেন না, আপনি দিন। কোনো দিন এটা ছেলেরা একদম এসব বোঝেন না, কিচ্ছু জানেন না, এবং তার ফলে কি হয়, ওনারা নিজেদের আইটিআরটা দিয়ে দিচ্ছেন, বউয়েরটা কিন্তু জমা পড়ছে না। হুম। এটা মাথায় রাখবেন, যিনি চেয়েছেন তিনি আগে জমা দেবেন, আপনি কিন্তু পরে দেবেন। এবং যদি দেখা যায় যে উনি যে আইটিআরটা জমা দিয়েছেন তাতে মানে ভুলভাল জিনিস আছে এবং মিথ্যে কথা বলা আছে আয় নিয়ে, সেক্ষেত্রে কিন্তু মানে কোয়েশ্চেন তৈরি করা যেতে পারে, যেই কোয়েশ্চেনের উনি জবাব দিতে বাধ্য, এবং যদি সাপ্রেশন অফ ফ্যাক্টস থেকে থাকে তাহলে কিন্তু তার জন্যে আবার মামলা করা যেতে পারে। এগুলো মাথায় রাখবেন ছেলেরা, বারবার বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। আর ওনার তরফের উকিল আর কখনো কখনো আপনার তরফের উকিলও কিন্তু আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করবে, হুম। কারণ আপনারা এগুলো কিচ্ছু জানেন না বলে আপনাদের দিয়ে ওই এভরিবডি আর্নিং দেয়ার মানি অন দেয়ার ক্লায়েন্টস ইগনোরেন্স যা হয়। আপনারা তো কিচ্ছু জানেন না, আপনাদের ধমকে চমকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, মেইনটেনেন্স কতদিন দিতে হবে? আমি যদি না দিই, এইবার মেইনটেনেন্স আপনাকে যদি আমি না দিই না কি দিলে হবে? একটা অ্যামাউন্টের পরে আপনার ওয়ারেন্ট বেরোবে। আবার আপনি কিছু টাকা দিলেন, তখন আবার একটু অ্যাডজাস্ট হলো এরকম ভাবে। আর আমাদের কাছে এরকম অনেক পুরুষ মানুষ আছেন যারা অনেকে চাকরিও ছেড়ে দিয়েছেন, বলেছেন টাকা দেবো না, জেলে যাব। ওনারাই 3 মাস 4 মাস অন্তর অন্তর জেলে যান। সর্বোচ্চ কতদিন শাস্তি হতে পারে? 28 দিন জেল হবে, আবার আপনি বেরিয়ে আসবেন। এখন ওনারা জেলে যেতে যেতে এখন এতটাই অ্যাকাস্টামড হয়েছেন, আর এখন জেলের পরিবেশ তো সংশোধনাগার খুবই ভালো, খাওয়া দাওয়া মানে খবরের কাগজ থেকে টিভি থেকে এভরিথিং ইজ দেয়ার। এবং যেহেতু ওনারা মেনটেনেন্স না দিয়ে গেছেন, একটা বীরের মতো ভাব আছে ওনাদের মধ্যে, ওখানেও খুব খাতির যত্ন পান। আর এই অল বেঙ্গল মেন্স ফোরামের মেম্বার বললে তো আরোই পান। এবং 28 দিনের মধ্যেই ছেড়ে দেবেন ওনাদেরকে, কারণ 28 দিনের বেশি আপনাকে রাখবে না এটার জন্য। আবার বাইরে আসেন, আবার 3 মাস 3.5 মাস 4 মাস পরে আবার যান। এবং যেতে যেতে যাদের এখন অভ্যাস হয়ে গেছে তারা তো ওখানে বেশ ভালোই কিন্তু তাহলে টাকাটা না দিলেই হয়? উনি দেবেন না, ওনারা বলে দিয়েছেন দেবো না, জেলে যাবো। ওনারা জাজকেও বলে দিয়েছেন স্যার দেওয়ার ক্ষমতা নেই, দেবো না। আর আমি তো কিছু করিনি, আমি তো বউয়ের সঙ্গে থাকতে চেয়েছিলাম, উনি এখনো এসে থাকুন, আমি টাকা দেবো কেন? আমি তো বলিনি আমি মানে থাকবো। থাকলে আমি তার খরচা আমি নেব। খরচা দেবো, ভরণ পোষণ দেবো, আমি তো বলিনি আমি আর টাকা দেবো না। এখন তখন যারা এই শুধু টাকাটা নেওয়ার জন্যই মামলাটা করেন তারা একটু বিপদে পড়ে যাচ্ছেন। আমার কাছে এরকম অনেক আছেন সদস্য যারা জেলে যাচ্ছেন আসছেন, টাকা দেবো না। একটু আগে যিনি আমাদের মেসেজ করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন, তিনি বলছেন যোগাযোগ করব কিভাবে? আমাদের তো হেল্পলাইন নাম্বার আছে, তো সেখানে আমি তাহলে আপনাকে বলে দিতে পারি, আপনি ওনাকে মেসেজে দিয়ে দিতে পারেন নাম্বারটা। তো এগুলো না ছেলেদের একটু শক্ত হতে হবে। নিশ্চয়ই অনেকে অনেক বড় বড় চাকরি করেন, সবাই তো এই রিস্কগুলো নিতে পারেন না। যারা নিতে পারেন তারা কিন্তু শক্ত হয়ে লড়ে যাচ্ছেন। আর একটা কথা সবাইকে মাথায় রাখতে বলি, মেনটেনেন্স আর অ্যালুমিনি কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, মেনটেনেন্সের ক্ষেত্রে আরেকটা কথা পুরুষ মানুষ আপনারা মাথায় রাখবেন, আপনারা মেনটেনেন্স একটা হয়তো দিচ্ছেন, তারপরে আপনারা দ্বিতীয়বার বিয়ে করলেও কিন্তু আপনাদের এই প্রথম মেনটেনেন্সটা দিয়ে যেতে হবে। আপনাদের ওয়াইফ যদি যতক্ষণ না বিয়ে করছেন, কতদিন দিতে হবে? যতদিন আপনাদের ওয়াইফ দ্বিতীয়বার বিয়ে না করছেন, এবং আপনি যদি সেই প্রমাণটা জোগাড় করতে না পারেন। তবে মাঝে একটা রায় আবার কোথাও দেখেছিলাম, তিনি কিন্তু দ্বিতীয়বার বিয়ে করলেও প্রথমবারে মেনটেনেন্সটা পেতে পারেন। এটা আমার খুব একটা মনে পড়ছে না আমি কিসে দেখেছিলাম, তবে আমি ভুলও হতে আচ্ছা, পারি। দ্বিতীয়বার যখন সে বিয়ে করছে প্রমাণ আপনার চাই। তার হাজবেন্ড যদি বেকার হয়, কোনো কাজ না করে, না সেটা তাহলেও কি মেইনটেনেন্স? সেটা আপনার দায়িত্ব নয়। মেইনটেনেন্সটা কি দিতে হবে? না, আপনার দায়িত্ব নয় যদি আপনি প্রমাণ জোগাড় করতে পারেন। না, আর যদি বিয়ে না করে কিন্তু বিয়ে তো অন্য হবে। পুরুষ মানুষের সাথে লিভ ইনে আছেন, খুব মুশকিল প্রমাণ করা। সেক্ষেত্রেও কি তার খুব স্বামীকে যদি দিতে হবে? সেক্ষেত্রে আপনার ডিটেকটিভ এজেন্সির সাহায্য নিতে হবে। আইনগতভাবে সঙ্গত? হ্যাঁ, আপনি সেই প্রমাণ যদি দেখাতে পারেন, খুব ডিফিকাল্ট।
কিন্তু এটা পুরুষ মানুষকে মাথায় রাখতে বলি যে আপনি দ্বিতীয়বার বিয়ে করা মানেই কিন্তু মেনটেনেন্স বন্ধ হয়ে যাওয়া নয়, এগুলো কিন্তু পুরুষ মানুষ জানেন না। সেদিন আপনাকে বলি, গত সপ্তাহে আমাদের কাছে কেস এসেছিল, এক ভদ্রলোক তার দ্বিতীয় ওয়াইফ ফোন করেছিলেন, যেরকম আমার হাজবেন্ড আগের ওয়াইফ হঠাৎ করে মেনটেনেন্সের কেস করেছেন, তার কিন্তু ডিভোর্স হয়ে গেছিল অনেকদিন আগে, এবং তার সেকেন্ড ওয়াইফ হাজবেন্ডকে নিয়ে আমাদের কাছে এসেছিলেন। এবারে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আজকের দিনে। আচ্ছা, তারপরে আমি অ্যালিমনির কথাটা একবার বলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, অফিসে মিটু কেস, পশ আমি ভাবছিলাম আমি বলবো। হ্যাঁ, এটা দিচ্ছে, পুরুষের কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, তার কাছে কোনো প্রমাণ নেই, কি করবে? যে না, অভিযোগ মিটু করছে? ওরম ভাবে নয়, আমি আপনাকে বলছি, পশ তো একটা আইন, মানে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফর ওমেন, যেটা কর্পোরেটে, এবং সেটা আপনাকে জানতে হবে যে আপনার কাছে যদি 10 জন মহিলা এমপ্লয়ি থাকে তার ওপরেই কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো এবার এর অনেক নিয়ম কানুন আছে। আমি যেহেতু এখন অনেকগুলো কর্পোরেটের আইসিসি কমিটিতে আছি এক্সটার্নাল মেম্বার হিসেবে, তো এর অনেক নিয়ম আছে। আপনি যেমন ধরুন আপনার কোম্পানিতে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই মহিলাকে কিন্তু সেই ঘটনা ঘটার 90 দিনের মধ্যে কমপ্লেন করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো, ওনার তখন সম্পর্ক ভালো চলছে, উনি কিছু করলেন না, হঠাৎ ওয়ান ফাইন মর্নিং 9 মাস বাদে ওনার মনে হলো কমপ্লেন করলেন, সেই কমপ্লেন কিন্তু গ্রাহ্য নয়। আচ্ছা, সেদিন আমি শুনলাম এক জায়গায় বললেন যে আমি একটা বড় কর্পোরেটের অনলাইন সেশনে ছিলাম, বলছে ম্যাম আমাদের এখানে অনেকে কি করছে, চাকরি ছেড়ে চলে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে নেওয়ার পর হঠাৎ করে কমপ্লেন করছে, তারপরে মানে কারোর ওপর রাগ ছিল সেই রাগটা মেটাচ্ছে। এগুলো কিন্তু গ্রাহ্য নয়। হ্যাঁ, যে আপনি হঠাৎ চলে গেছেন, এই যেমন নানা পাটেকারের সম্বন্ধে করা হয়েছিল, কমপ্লেন কি চাকরি করতে করতেই মিটুর 3 কমপ্লেন? মাসের মধ্যে করতে হবে, 90 দিন। আপনি সেখানে 90 দিনের মধ্যে আপনার প্রমাণটা কে দেবে যে অভিযোগ করছে? হ্যাঁ, অবশ্যই তাকে দিতে হবে প্রমাণ। এবার তারপরে আইসিসি কমিটিতে মেল করতে হবে। আপনি কিন্তু হঠাৎ করে কাউকে একটা পার্সোনাল মেল করলেন তাহলে হবে না, এগুলো সবার জানা উচিত। তারপরে আইসিসি কমিটি তখন মিটিং ডাকবেন এবং দুজনের কথা শুনবেন, এবং যথেষ্ট প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। রিসেন্টলি একটা কেস এরকম চলছে যার মধ্যে আমরা রয়েছি এখন। এবং আরেকটা কথা জেনে রাখা দরকার, যে ছেলেটির সম্বন্ধে হইলো ধরুন, তার যদি প্রমাণ হয় তার জন্য তো খুবই খারাপ, কোম্পানি টার্মিনেট করবে হয়তো তাকে, তার কিন্তু যেমন অন্য জায়গায় চাকরি পাওয়া অসুবিধা, যেরকম যেই মেয়েটি করলেন তিনি যদি ফলস প্রমাণিত হন তাকেও টার্মিনেট করা হবে প্রবাবলি, এবং এটা তার জানা উচিত যে সব কর্পোরেটে কিন্তু এটাও খবর হবে যে তিনি ফেক কমপ্লেন করেছিলেন, তারও কিন্তু কোথাও চাকরি পাওয়া অসুবিধা হয়ে যাবে। এটা কি কর্পোরেটে এই আইন আছে যে মিটু যদি মিথ্যে অভিযোগ দেয় তাহলে তার আর কোথাও চাকরি হবে না না? না না, তা নয়, তাকে তো এই কোম্পানি হয়তো টার্মিনেট করবে, কিন্তু এটা জানবেন সব জায়গায় তো ছোট, হুম। কর্পোরেটেও কিন্তু খবর রটে যায় হয়ে এটা, যায়। ঠিক। হ্যাঁ, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমের মতন, যে ইনি কিন্তু এবার তখন কি হবে, আপনি তখন আপনার কোম্পানি তোকে নিতে তো ভয় পাবেন, যারে এই মেয়েটা তো এলে আবার কমপ্লেন করতে পারে, তাহলে আমি একে নেব না। আর দেখুন এইচআর থেকে একটা রেফ চেক তো হয়, হুম। আগের কোম্পানিতে রেফারেন্স চেক তো একটা হবে, যে কেন হলো, Experience-এর চলে যখন গেল। দেখতে যায়, খালি মেয়েদের এটাও সাবধান করতে চাই, আপনারা যে এই কাজগুলো করেন না, যেমন ছেলেদের আমি বলতে চাই, অনেক ছেলে আমাদের এখানে আসে বলে বিয়ে করেছে, তারও হয়তো এটা সেকেন্ড ম্যারেজ, মেয়েটিরও তাই। আলাম মেয়েটির খবর নিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম খবর নিয়েছিলাম। আলাম আগের বিয়ে কেন ডিভোর্স হলো? বলছে 498-এ করেছিল। আলাম কেন করেছিল? বলছে ওই বাড়িতে ওকে ভীষণ অত্যাচার করতে। আলাম আপনি খবর নিয়েছিলেন? বলছে না সেটা আর নিইনি। আলাম কি করে জানলেন ফেক কিনা? ও আগের বিয়েতে কত টাকা নিয়েছিল? ম্যাডাম জানেন তো, প্রথমে বলেছিল কিচ্ছু নেয়নি, পরে জানতে পেরেছি 1,05,000 1,10,000 টাকা নিয়েছিল, তারপরে তো তখন এর উপরে আবার এসে করেছে না। আলাম দেখেছেন, তাহলে তখন উনি মহান হচ্ছিলেন, মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, আমাকে ওকে একটা ভালো জীবন দিতে হবে বলে উনি এনেছিলেন বাড়িতে। আলাম দেখেছেন আপনারা খবর নেন না কেউ, যে আগের 498 এটা ওই পাড়ায় গিয়ে খবর নেওয়া উচিত যে কেন হয়েছিল, বা ওই বাড়ির সঙ্গে যোগাযোগ করা উচিত। ওনারা করেন না, ওনাদের ভীষণ প্রেস্টিজে লাগে, উনি তখন রামমোহন বা বিদ্যাসাগর হবেন। তাই জন্য অফিস নিয়ে কথা হচ্ছিল, আমাদের অফিসের বিভিন্ন রুলস রেগুলেশন নিয়ে। এটা তো যাচ্ছিল যে কেউ যদি অভিযোগ করে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এবং অফিসের মধ্যে তাদের বিভিন্ন আচরণ দেখা যায়, এবং সেইগুলোতে তাহলে তো বাকি তাহলে বাকি কিন্তু বাকি যারা তাহলে রয়েছে, ম্যানেজমেন্ট থেকে সেটা ব্যবস্থা নিতে হুম। হবে। কেউ হুম। ওনারা সেই ছেলেটি মেয়েটির থেকে কমপ্লেন না হলে ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থা। আর এটা না, আমি ছেলেদের আরেকটা কথা এখানে বলে দিতে চাই, স্পষ্ট মেয়েদের জন্য আইন, তাতে আমাদের খুব আপত্তি আছে, এবং অ্যামেন্ডমেন্টের জন্য কিন্তু মানে পার্লামেন্টে বলা হচ্ছে যে এটা জেন্ডার নিউট্রাল হোক, যাতে ছেলেরাও কমপ্লেন করতে করতে পারে। পারে। কিন্তু ছেলেদের একটা কথা বলতে চাই, ধরুন আপনাদের কোনো মহিলা কলিগের ব্যবহারটা আপনার ঠিক লাগছে না,
ইউ আর নট ওকে উইথ ইট, আপনাদের কিন্তু এইচআরএ বা আইসিসি কমিটিতে একটা মেল করে রাখা উচিত। ভাববেন না যে আমার জন্য তো আইন নেই, আমি কেন করব না। কারণ দুদিন বাদে মেয়েটি যদি আপনার নামে গিয়ে একটা কথা বলে, তখন আপনি আইসিসি কমিটিতে যদি বলেন আমার না জানেন তো স্যার মনে হচ্ছিল উনি একটা এরকম কিছু করতে পারেন, সেই সেম পুলিশের ঘটনা, তখন কিন্তু কমিটি আপনাকে বলবে কই আপনি তো কিছু জানাননি। তাহলে আপনার কিন্তু আগে থেকে জানিয়ে রাখা উচিত যে আমার ওনার বিহেভিয়ারটা ঠিক লাগছে না, উনি আমার সঙ্গে যেরকমভাবে কথা বলছেন বা যেরকম ঘনিষ্ঠ হতে চাইছেন বা যা কিছু, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা একটু ঠিক নয়, তাই আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা এক্স হ্যান্ডেল যদি কেউ পার্সোনালি মেসেজ করে, পরবর্তীকালে উত্তর আসছে, রিপ্লাই দিচ্ছে সেই খুব সাবধান। মহিলাটি, হ্যাঁ, কিন্তু পুরুষটি বিরুদ্ধে পরে কি অভিযোগ আমি আনতে সব পারে? ছেলেকে বলবো স্ক্রিনশট রাখবেন। মেয়েটি যে আপনাকে যদি আগে মেসেজ করে থাকে বা যা কথা হচ্ছে, স্ক্রিনশট রাখবেন। মেয়েরা কিন্তু সব মুছে দেয়। এই যে সেক্সটর্শনও একটা হয়, 1 সেকেন্ডের জন্য একটা ভিডিও এলো, আপনারা তো ভিডিও কল মহিলার দেখলে ভীষণ উত্তেজিত হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে উত্তর দেন। তারপরে কিন্তু এমন একটা ছবি আসবে এবং ব্ল্যাকমেল করা হবে, আপনার জীবনটা সংসারটাও নষ্ট হয়ে যেতে পারে। এবং যার সঙ্গেই যা কথা বলছেন কথা বলুন, তাতে আর কি করা যাবে, কেউ তো আটকাতে পারবে না, কোনো প্রবলেম নেই। স্ক্রিনশট রাখবেন কিন্তু, হ্যাঁ, মেয়েরা কিন্তু সব মুছে দেয় বা নিজেরা স্ক্রিনশট রাখে এবং আপনারটা মুছে দেবে, এটা মাথায় রাখবেন। বেশ। আচ্ছা, আর আর একটা অনৈতিক অভিযোগ আসে, সেটা মূলত শিক্ষকদের বিরুদ্ধে বা অধ্যাপকদের বিরুদ্ধে। ছাত্রছাত্রীরা অভিযোগ করে, বিশেষত পুরুষ শিক্ষকদের বিরুদ্ধে। মহিলা বা মেয়ে ছাত্রী ছাত্রীরা, যারা, হ্যাঁ। সুন্দরী ছাত্রীরা, তারা অনেক সময় তাদের গিভ অ্যান্ড টেক, নাম্বার বাড়ানো, এক্ষেত্রে পুরুষের সুরক্ষা কি? প্রথম কথা হচ্ছে, কখনো কলেজে থাকাকালীন তো টিচারদের কখনোই উচিত নয় যে স্টাফ রুমে বা কোথাও ছাত্রীদের একা ডাকা। অন্যান্য টিচাররা থাকবেন এবং তাদেরও অনেক ছাত্রীরা থাকবে, তবেই ডাকা উচিত। আমার কাছে এরকম অনেক টিচার তো এসেছেন বা বলেন, আমরা তাদের এটাই বলি যে একা ডাকবেন না। এই যে একা পড়াবো, একা, অনেকেই বলতে পারে এসে স্যার আপনার কাছে একটু একা স্পেশাল ক্লাস করতে চাই, কোনো স্পেশাল ক্লাস করার দরকার নেই। আর স্টাফ রুমেও ডাকবেন তো 3-4 জন থাকবে, তখনই ডাকবেন, বা তাদের দলে 3-4 জন আছে তখনই ডাকবেন। প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। হ্যাঁ, আগে থেকে প্রিকশন নিন, তাহলে পরে কি হবে দেখা যাবে। এটা প্রিকশনটাই পুরুষ মানুষ নেন না, তখন একদম ওই যে বলেছি কাছা খোলা হয়ে পড়া, বোঝেন, পুরো তাই হয়ে যায়, কোনো সব গন্ডগোল। কোনো ক্ষেত্রে যদি কোনো পুরুষ জানতে পারে যে তার যে সন্তান, সে তার বায়োলজিক্যাল সন্তান নয়, এবং সন্তানের- মেনটেনেন্স দিতে বাধ্য না, কিন্তু ডিএনএ টেস্ট হলে, হ্যাঁ, রিসেন্টলি রায় বেরিয়েছে। হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম যে তাহলে কি ডিএনএ টেস্টে যদি জানা যায় উনি তার বায়োলজিক্যাল ফাদার নন, উনি মেনটেনেন্স দিতে বাধ্য নন। মানে সেই পথ থেকে তিনি মুক্তি পেতে পারেন যদি সেটা প্রমাণ এই হয়। বেরিয়েছে জাস্ট 3-4 দিন হলো। আর এইরকম তবে ডিএনএ টেস্টটা আমাদের দেশে খুব, মানে ডিএনএ টেস্ট হলে আমাদের দেশে মনে করা হয় তো নারীদের চরিত্র নষ্ট হয়ে যাবে, নারীরা দেবীর জায়গা থেকে নেমে পড়বেন, কাজে ওটা খুব ডিফিকাল্ট ওই পারমিশন পাওয়া, এও বলে দিলাম। যখন সেপারেশন হচ্ছে, মানে মেইনটেনেন্স এবং অ্যালুমিনির কথায় আসছিলাম আমরা, Alimony is a হ্যাঁ, different সেটা thing. একটুখানি আপনার জানতে 3 চাইছি। মাসের বিয়ে তো আপনার ওয়াইফ 50 লক্ষ টাকা চাইতে পারে অ্যালুমিনি, আর মেয়েরা আজকাল অ্যালুমিনিটা প্রেফার করছেন, কারণ একবারে নিয়ে একবারে অনেক অন্য টাকা। বিয়েতে চলে যাব, পরের বিয়ের ফ্ল্যাট ট্যাট সাজানোগুলো ওটাতেই হয়ে যাবে, এরকম 3-4টে অ্যালুমিনি আদায় করতে পারলেই তো আপনি কোটিপতি। তো অ্যালুমিনিতে এবার অ্যালুমিনির ব্যাপারটা হচ্ছে আমি দেবো কি দেবো না, ওটা কিন্তু আপনার ইচ্ছের উপর নির্ভর করছে। আইনগত কোনো না, বিষয় নেই। কোনো আইনগত বিষয় নেই। যেটাতে আপনি একবারে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যালুমিনি, এবং Alimony। যেটা আপনি এবার আপনি মেয়েরা আজকাল শুরু করছে 50 লাখ থেকে, কেন বলুন তো, তাহলে নামতে নামতে অ্যাটলিস্ট 20 লাখে নামবেন, কততে আর নামবেন, কিন্তু আপনি শুরুই যদি 5 লাখে করেন তাহলে তো 2-3 লাখে থেমে যাবে না। ঠিক। এবার কথা হচ্ছে আপনি ওখানে দেবেন, অনেক ছেলেই বলছে দেবো না, ডিভোর্স লুক আমি কন্টেস্টে যাব, এটা বেশিরভাগ মিউচুয়ালের ক্ষেত্রে করে, যে তোমার সঙ্গে আমি মিউচুয়ালে যাব, আর ছেলেরা বিরাট আনন্দিত ভাবছে মিউচুয়াল হয়ে গেলে আমি আরেকটা বিয়ে করব। বুঝতে পারছে না এখানে 10 লাখ অ্যালিমেনি দেওয়া মানে কিন্তু পরের যে বিয়েটা হচ্ছে তার জন্য রাস্তা তৈরি করে দেয়, কারণ সে তো এসেই শুনবে তুমি আগেরটা 10 লাখ দিয়ে ছাড়া পেয়েছো, ও তো তখনই 15 লাখের প্রস্তুতি করে নেবে না। এত বোকা ছেলেরা। ঠিক। আমি 10 লাখ দেবো কেন আমি যদি কিছু না করে থাকি, যেটা বেশিরভাগ রেপ কেসের ক্ষেত্রেও হয় না, মেয়েরা এই যে ফলস রেপ কেস যখন করে তখন দিয়ে টাকা দিয়ে রফা করতে চায়, তা আমার কথা, আমি যদি রেপটা নাই করে থাকি আমি টাকা দিয়ে রফা করব কেন, আমি কেন করব, তার মানে আমি মেনে নিচ্ছি কি আমি রেপটা করেছি। বাল্যবিবাহের ক্ষেত্রে দেখা যায় যে ছেলের বাড়িতে, মানে ছেলেটিকেই মেনলি জেলে পুরে দেওয়া হয়, তো কিন্তু মেয়ের বাড়িতে তার বাবা মাও তো রাজি হয়ে তাকে বিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কি আইন পালিয়ে রয়েছে? যাওয়ার ক্ষেত্রেও তো তাই হয় না,
ছেলে মেয়ে পালিয়ে গেছে 16 আর 17, তা কজন ছেলের বাড়ির থেকে এই জিনিসটা করে, পক্সোর জন্য আবেদন করে যে তার ছেলেকেও যে ফুসলে নিয়ে যায়নি মেয়েটি, কি গ্যারান্টি? কোনো ছেলের বাড়ি করে না, দেখবেন মেয়ের বাড়ি থেকে করে দিয়েছে। কেন? ছেলের বাবা মায়েরা সব করতে জানে না, জানেই তো না কিছু যে পক্সো যে ভারতবর্ষের জেন্ডার নিউট্রাল ল। তো মেয়ে ছেলের বাড়ি কেন করে না আমি জানতে চাই। আকছার তো 16-17 ছেলের মেয়ের আজকাল পালিয়ে যায়। প্রেম বা বাগদানের সময় পুরুষের যে মানে পুরুষ বা মহিলারা যে গয়নাগুলো পাচ্ছেন, সেই গয়নাগুলো বিয়ে যদি ভেঙে যায় সেগুলোকে স্ত্রীধন বলা হয় বা মেয়েটা স্ত্রীরা একটা ফেরত স্ত্রীধন, পাবে। মেয়েটা স্ত্রীধন। সেটা দুটো, একটা হচ্ছে বিয়ের আগে দিয়েছে, ভেঙে গেছে, তখন কি করবে পুরুষ, আর একটা হচ্ছে বিয়ের পরে ডিভোর্স হচ্ছে, পুরুষের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। না, ওটা স্ত্রীধন, ওটা কিন্তু আইনি বলে ওটা। কিন্তু এখন হ্যাঁ, অনেকবার মেয়ের বাড়ি আছেন যারা খুবই ভদ্রলোক, তারা বলেন ফেরত দিয়ে দেন অনেক সময়, কিন্তু ওটা কিন্তু স্ত্রীধন। হ্যাঁ, মেয়েরা মানে চাইলে নিয়ে যেতে পারেন। তবে পুরুষ মানুষের গয়না নিয়ে ওরকম কিছু স্বামী ধন বলে কিছু নেই কিন্তু। হ্যাঁ, ওটা চাইলেই ফেরত দিতে পারেন, আবার ওই অনেকে ভদ্র আছেন দেন না, সেটা অন্য কথা। তার মানে পুরুষরাও যে গয়নাগুলো ধরুন পাচ্ছে, অনেকে সোনার চেন দেন বা হ্যাঁ, ওটা মানে সেগুলো ওটাই তো কি- বললাম, ওটা পুরুষের অধিকার নেই। সেগুলো স্ত্রীধন হিসেবেই না, মানে মেয়েরাই ওটা হ্যাঁ, পাবে চাইলে নিয়ে সেগুলো। যেতে পারেন, আবার অনেকে দিয়ে যান। যেমন আজকে পুরুষ মানুষের বাড়িতে টাকায় পয়সায় স্ত্রীর অধিকার, স্ত্রীর সবকিছুতে পুরুষের অধিকার আছে কি? কিচ্ছুতে তো নেই। যেমন শ্বশুর বাড়িতে মেয়েদের অধিকার, যে বাড়িতে বিয়ে হয়ে এসছে সে বাড়িতে থাকার অধিকার, সবকিছু আছে। তা পুরুষ মানুষের কি শ্বশুর বাড়িতে অধিকার আছে কিছুতে? এইগুলো কেন নেই আমি তো এটাই জানতে চাই, কেন নেই? স্ত্রী যদি কোনো ক্ষেত্রে দেনা করে, সেটা কি পুরুষদের দেওয়াটা বাধ্যতামূলক তার বাধ্যতামূলক স্ত্রীর না, কিন্তু বাধ্য করে তো লোকে। আমাদের কাছে এরকম বহু উদাহরণ আছে, দিদি জানতামই না এত এত লোন নিয়ে বসে আছে, সব আমায় করতে হচ্ছে। আচ্ছা, অনলাইন ডেটিং এ নারী প্রেমের প্রতিশ্রুতি দিয়ে অনেক টাকা নিয়ে উধাও হয়ে গেল, বোকা লোকেদের পেলে তো নেবেই। পুরুষ কি তাহলে বিএনএস এ কোনো না, তা সুরক্ষা? পুরুষ মানুষ বোকা, তাই টাকা দিয়েছো কেন তুমি? এটা এটা প্রায়ই দেখা যায় আপনি যে- বোকা, আপনি টাকা দিয়েছেন, তা কেন দিয়েছেন? আমি তো এরকম বহু পুরুষকে দেখছি লাখ লাখ টাকা দিয়ে দিয়েছে। কেন দিয়েছেন আপনি? মেয়েটা চাইলেই তুমি টাকা দেবে? তোমার বোকামির মাসুল তো তোমাকেই দিতে হবে। তখন তো একদম দিদি ভালোবেসে দিয়েছি, তা ভালোবেসে টাকা দিচ্ছে, মাসুল দাও। আপনি অনলাইন ডেটিং এ চেনেন না, শোনেন না, তাকে আপনি লাখ লাখ টাকা দিচ্ছেন, গয়না দিচ্ছেন, কেউ তো আর বাড়ি ফাড়িও লিখে দিচ্ছে। এরকমও আছে আমার কাছে উদাহরণ। বারবার পুরুষ মানুষকে বলছি যে এইসব বন্ধ না করতে পারলে কিচ্ছু হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবার সম্পত্তিতে ছেলের চেয়ে মেয়ের অধিকার তারা বেশি পাচ্ছে। মানে তারা যদি গিয়ে কোনো ফৌজদারি আইনে গিয়ে করেন যে আমি পাচ্ছি না, আমি বাবার সম্পত্তি সব আমার দাদা নিয়ে নিচ্ছে বা আমার ভাই নিয়ে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে কি পুরুষরাও কোর্টে যেতে হ্যাঁ, নিশ্চয়ই পারেন পারেন। এটা নিয়ে? কেন পারেন? যে আমার দিদি শুধু নিয়ে নিল বা হ্যাঁ, আমার আমার বোন কাছে শুধু আছে নিয়ে এরকম নিল, কেস। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে কি তারাও সেইখানে সেটা মামলা পেতে করতে- পারেন, নিশ্চয়ই পেতে সমান পারেন, অধিকার পেতে নিশ্চয়ই, পারেন? নিশ্চয়ই, নিশ্চয়ই। এইরকমই আমাদের বেশ কিছু মানুষ রয়েছেন যারা, আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ এসেছে বেশ কিছু, আমাদের ফেসবুক লাইভের ফেসবুকও রয়েছেন। যেমন এই মুহূর্তে লিখেছেন শ্রেয়া, তিনি বলছেন আপনারা যদি আচ্ছা ম্যামের ফোন নাম্বারটা দেন। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা অফলাইন কথা বলে নেব যে এইরকম কোনো অসুবিধা ক্ষেত্রে যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে সেটা আমরা জানিয়ে আমি দেব। নাম্বার দিয়ে যাব আমাদের, যেটা আমাদের আপনাদের হেল্পলাইন নাম্বার, সেটাতে যাব। আমারটাও দিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক। আর এছাড়াও আমাদের আচ্ছা আরো একজন প্রশ্ন করেছে অনুপমা রায় বেহালা থেকে। তিনি বলছেন যে আমার হাজবেন্ড আমার সাথে বেশ কিছুদিন হলো থাকছে না, কিন্তু ডিভোর্স হয়নি, আর আমাকে কোনো রকম মেনটেনেন্সও দিচ্ছে না, আমি আমার মেয়ের খরচাও চালাতে পারছি না, আমি কোনো রকম কাজকর্ম করি না, সেই ক্ষেত্রে আমি কি করব? মামলা করুন, মামলা করুন আপনি। এবং মানে মামলা করলে তিনি Maintenance দিতে এর মামলা বাধ্য, করতে হবে। মানে দিলে যিনি রয়েছেন তিনি দিতে সেটা বাধ্য। ওটা আরেকটা কথা বলতে চাই, এই যে ওনার হয়তো জেনুইনই দরকার। হ্যাঁ, এই যে এই মানুষগুলো হয়তো পান না, এত মহিলা আছেন যারা ফেক এই মেনটেনেন্স, হয়তো প্রয়োজন নেই তাদের, চাকরি করেন, হয়তো বাবারও অনেক টাকা পয়সা আছে, হয়তো অনেক কিছু আছে, তাতে না এই মানুষগুলো পান না। তখন ওনার হয়তো সত্যিই দরকার, হয়তো নিজে রোজগারও করেন না, মেয়েটাকে নিয়ে অসুবিধাতেই পড়েছেন, জানেনই না কি করতে হবে। এদের জন্য খারাপ লাগে, এনারা হয়তো জানেনই না যে কি করতে হবে। এই মানুষগুলো তখন পেছনে পড়ে যান, এই মানুষগুলোর মামলাগুলো পেছনে পড়ে যায়, এইটা খুব খারাপ লাগে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে সেভাবে যে আমার স্বামীর নামটা বদনাম হবে, অনেকে হয়তো যেতে চান না। না না, সে তো অনেক আছেন,
অনেক মহিলা আছেন, এখনো কি বহু মহিলা নেই যারা মুখ বন্ধ করে সব সহ্য করে যাচ্ছেন? এবং এটা ভেবার কোনো কারণ নেই যে সেটা কিন্তু নিম্নবিত্ততে, বরং ঠিক উল্টো, যারা নিম্নবিত্ত তারা কিন্তু বরং বাড়ির কাজ করে রান্না করে চালিয়ে নেবেন, হুম। উচ্চবিত্ত পরিবারে এসব অনেক বেশি। আচ্ছা, একটা যে প্রচলিত ধারণা ছিল 498 এই যে আইন, এবং সেখানে সবসময় মহিলারা অ্যাডভান্টেজড এখন এটা তো যে মহিলাদের জন্যই জন্যে। এবার এই যে বিএনএস হলো, আইনটা কোথায় কোথায় পরিবর্তন হলো? এখন কি না, 498? 498 এটাকে ভেঙে দুভাগে ভাগ করা হলো, 85, 86। কি কারণ? এই যে ক্রুয়েলটিটা বোঝাবার জন্য, মানে আগে ক্রুয়েলটির ডেফিনেশন ওখানে কিছু ছিল না, এখন হলো আপনি 85 হচ্ছে আপনি মামলাটা করবেন, আর কেন মামলাটা করলেন সেটা হচ্ছে 86, মানে ক্রুয়েলটি একই রইল ব্যাপারটা। হুম। এটাকে ভেঙে দেয়া হলো লোকের সুবিধের জন্য, বুঝতে পেরেছেন তো? যে আগে সঙ্গে এটার হয়ে গেল তফাৎ। একজন মহিলা যদি কোনো একটা সিগারেট নিজের হাতে ছ্যাঁকা দিয়ে সে মামলা করে, তাহলে সেটা পুরুষের একটা- বাঁচার পথ কি? কিছু করার নেই, মানে তো কিন্তু ওই যে মানে মেডিকেল টেডিকেল করে দেখুন, আজকাল কি হচ্ছে জানেন তো, বিচারক টিচারকরাও খানিকটা বুঝতে পারছে যে এগুলো একটু গন্ডগোল। তবে তাই বলে কি কোনো মেয়ের হাতেই ছ্যাঁকা দেওয়া কোনোদিন হয়নি? সেটাও বোঝা যায়। এবং সেই ছ্যাঁকা খাওয়া মেয়েরা কিন্তু খুব একটা থানায় টানায় যান না, তারা এই ছ্যাঁকা খেয়েই সারা জীবন কাটিয়ে দিলেন। অফিসে পুরুষ তার অধিকার কি করে সুরক্ষিত রাখবে? এবং অফিসে যে অনেক তার বিরুদ্ধে দেখা অভিযোগ। যায় যে মেয়েরা, মানে যারা একসঙ্গে কাজ করছেন, পুরুষ এবং মহিলাদের হয়তো ফেসিলিটি বেশি দেওয়া হয়। মানে ধরুন অনেকক্ষণ অব্দি কাজ করতে পারবে না, সেই ক্ষেত্রে বলা হয় ঠিক আছে তোমরা আর্লি ডিউটিটা নিয়ে নাও। কিন্তু ছেলেদের দেখা যাচ্ছে হয়তো বাড়িটাতে অনেকটা দূরে মেয়েদের থেকেও। দেখুন, আমি সেই একটা ক্ষেত্রে কথা বলি, ছেলেরা কি এগুলোই করবে? মেয়েদেরকে বলতে চাই যে এই জায়গাগুলো যতদিন না সমান হয়ে উঠতে পারবেন ততদিন কিন্তু ইকুয়ালিটি আসবে না। এই জায়গাগুলোই সমান হতে হবে। এখনো আপনারা এই অ্যাডভান্টেজ গুলো অনেক বেশি পান, কারণ মেয়েরা বলবে যে আমাদের তো এতটা যেতে হয়, বাড়ি গিয়ে কাজ করতে হয়, সে কিছু করার নেই, কিন্তু এই অ্যাডভান্টেজ গুলো আপনারা পান, যার জন্য কিন্তু এখনো এই ডিসক্রিমিনেশনটা থেকে যাচ্ছে। বেশিরভাগ অফিসে ছেলেদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে কোথাও না কোথাও, এইগুলো ভেবেই যে একটা মেয়েকে নিচ্ছি মানে হয়তো আমি একটা কথা বলি, এখানে আরেকটা প্রশ্ন উঠবে, এই যে হঠাৎ করে একটা কথা উঠলো যে পিরিয়ডস এর সময় সবেতন ছুটি দিতে হবে। হুম। আচ্ছা, আজীবন আমার মা স্কুলে পড়াতেন, পিসিরা চাকরি করতেন, আমরা চাকরি করতাম, সারা জীবন জেনেছি এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তো এর জন্য আবার সবেতন ছুটি লাগবে? স্কুল কলেজ করেছি, চাকরি করেছি, এত কাজ সামলাচ্ছি, ভাবিনি তো কোনোদিন যে এটা একটা, আমরা জানি একটা মেয়েদের একটা ন্যাচারাল ফেনোমেনা, তো এর জন্য সবেতন ছুটি লাগবে মাসে 2 দিন করে, আমরা তো কোনোদিন ভাবিনি। অনেকেরই এটা নিয়ে প্রবলেমও আছে, কারোর শরীরটা খারাপ করে, কারোর পেটের যন্ত্রণা করে, ভাবিনি। কিন্তু আজকে হঠাৎ নতুন শুনছি যে মেয়েদের নাকি এর জন্য মাসে 2 দিন করে ছুটি লাগবে, আবার আর্নড লিভ। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, আমাদের বাড়িতে বাড়িতে যারা হাউস হেল্প আছেন, আমাদের সাহায্য করেন, গৃহ সহায়িকা, তাদের কাছে আমরা কখনো জানতে চেয়েছি যে তাদের এই সময় কোনো প্রবলেম হয় কিনা? তাদের আমরা সবাই রাজি আছি তো 2 দিন করে সবেতন ছুটি দিতে? তখন আমাদের প্রত্যেকের মুখগুলো এমন হবে, তাহলে আমার কাছে কথা, এরকম জিনিস হলে কিন্তু সেটা বাড়ি থেকে শুরু হওয়া উচিত না? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেটা কিন্তু হবে না। তাহলে যদি এই ইকুয়ালিটি আনতে হয়, তাহলে বাড়ি থেকে ইকুয়ালিটিটা শুরু হোক, প্রত্যেকের বাড়ির গৃহ সহায়িকার জন্য এই জিনিস শুরু হোক। সেটা কিন্তু আমরা করব না। আমরা এটা কোথায় করব? নিজেদের কর্পোরেটে আর অফিসে গিয়ে আমাদের তখন ফেমিনিজমের লড়াই শুরু হবে, নারীর অধিকারের লড়াই। তা নারীর অধিকারের লড়াই গৃহ সহায়িকাদের জন্য কেন হবে না? সোনারপুর থেকে আসেন, লক্ষ্মীকান্তপুর থেকে, কোথা থেকে ওনারা কাজ সেই করতে আসেন ভোরবেলা একদম ট্রেন ভোরবেলা ধরে। বাড়ির, আর ওনাদের তো খেটে আসতে হয়। হুম। আমি তো জানি ভোর 4টে উঠে ওনারা রান্না করে আসেন, আবার বাড়ি গিয়ে রান্না করেন। তো ওনাদের কোনোদিন জানতে চেয়েছি যে আপনাদের এই সময় কিরকম কষ্ট হয়? এসে আর কর্পোরেটে তো আমরা এসি রুমে বসে কাজ করি, ওনারা লোকের বাড়ির বাসন মাজেন, ঘর মোছেন, কিরকম কষ্ট করেন। তা তারা কেন সবেতন 2 দিন করে ছুটি পাবেন না মাসে এই সময়? তাহলে না হবে নারী স্বাধীনতার লড়াই। জিজ্ঞেস করে দেখবেন মুখগুলো কিরম হবে। এমনি ছুটি নিলেই কি অবস্থা হয়ে যায় লোকের। আমার কথা 3 দিন না এখানে 4 দিন। আমার কথা এই জায়গাটায়, যদি নারী স্বাধীনতা নিয়ে লড়াই করতে হয়, তাহলে সবাই সঙ্গে লড়াই করুন, এগুলো করবেন না। সিলেক্টিভ নয়, প্রতিবাদ সিলেক্টিভ, আপনাদের লড়াই সিলেক্টিভ, এটা ঠিক না। তার মানে পিরিয়ডস এর সময় যদি মালিক ছুটি চায় সবেতন, তাহলে তার যিনি হোমমেড তাকেও সবেতন ছুটি দিতে হবে। সবাই ছুটি দিতে হবে। আমার কাছে এটাই পরিষ্কার কথা। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট অর্থনৈতিকভাবে, ধরুন পুরুষ উপার্জন করছে, তার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে নারী এবং পুরুষের নামে, তার কন্ট্রোল থাকছে নারীতে। এই যে জয়েন্ট যদি অ্যাকাউন্ট খুব হ্যাঁ, আপত্তি। এবার ব্যাংকে গেলেই বলবে কি আপনি বাড়ি করবেন জয়েন্ট প্রপার্টি, কেন? হ্যাঁ,
এবার এবার সেক্ষেত্রে পুরুষের নিরাপত্তা বা সেফগার্ড কি? শুনুন, করবো না জয়েন্ট অ্যাকাউন্ট। কেন করব? যার অ্যাকাউন্ট তার। আমরা তো প্রথমেই আসলে বলি নো জয়েন্ট প্রপার্টি, নো জয়েন্ট অ্যাকাউন্ট। দরকার নেই তো জয়েন্ট অ্যাকাউন্ট করার। ভালোবাসা, পারস্পরিক বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা থাকলে সব কিছু ঠিক আছে। তার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট আর জয়েন্ট প্রপার্টি করে ভালোবাসার পরাকাষ্ঠা দেখাতে হবে না। সরি। কারণ সম্পর্ক মেয়েদেরকেও বলবো কোনো প্রয়োজন নেই। কারণ আজকে সম্পর্ক ঠিক আছে, কালকে ঠিক নেই, তখন কি হবে? আমি তো মেয়েদেরকেও বলছি না যে আপনারা করুন, একদম দরকার নেই। আমাদের কাছে আমাদের একটা প্রত্যেক বছর প্রোগ্রাম হয়, প্রি অ্যান্ড পোস্ট ফিনান্সিয়াল প্রোগ্রাম ফর মেন পোস্ট ম্যারেজ। সেখানে ব্যাংকাররা এসে বলেছেন যে অধিকাংশ মেয়েদের, আমি বলছি না সব মেয়ের, অধিকাংশ মেয়ের যত টাকা পয়সা নমিনি হয় বাবা, নয় মা, নয় ভাই, 90% মেয়েদের। হয়তো ভুল আমি হতে পারে, ওনারা যা বলেছেন আমি তাতেই বললাম। আর প্রায় 99% পুরুষের কিন্তু ওয়াইফ, যাদের বিবাহিত পুরুষের। আচ্ছা, আইনগতভাবে বাড়ির যিনি ওয়াইফ তাকেই নমিনি করতে হবে না আমি যাকে খুশি নমিনি করতে আপনি পারি? যাকে খুশি করতে পারেন। আচ্ছা, এইখানে প্রশ্নটা, আমি হয়তো অন্য কাউকে নমিনি করলাম, কিন্তু মৃত্যুর পরে সে পাবে নাকি ওয়াইফ আবার ক্লেম করতে পারে? ক্লেমই করতে পারেন, মামলা করতেই পারেন। এবং শুধু মানে সেটার ক্ষেত্রে নয়, কোনো বাড়ি বা ধরুন কোনো এবার বলি property আরেকটা কথা রয়েছে। সবার জেনে রাখা উচিত। আপনার ধরুন নামে বাড়ি, আপনি কিন্তু যাকে খুশি সেই বাড়ি দিয়ে যেতে পারেন। এবং আপনি যদি কিছু না লিখে গিয়ে যান, তাহলে কিন্তু আপনার যদি ছেলে মেয়ে থাকে এবং ওয়াইফ থাকে, তখন 3 ভাগে ভাগ হবে। এক ছেলে এক মেয়ে ওয়াইফ 3 ভাগে ভাগ হলো। নাহলে একটি ছেলে আপনার ওয়াইফ 2 ভাগে ভাগ হবে। যদি কেউ না থাকে শুধু ওয়াইফের নামে যাবে। কিন্তু তার মানে আপনার বাড়ি মানেই কিন্তু আপনার ওয়াইফ তার অংশীদার হয়ে গেলেন না। আপনি চাইলে যাকে খুশি আপনার বাড়ি দিতে পারেন। সেটা কি হ্যাঁ, দিতে হবে এবার না দানপত্র করে দিতে না, হবে? দানপত্র না। আপনি উইল যদি করে নিয়েছেন সব তার নামে যাবে। আর না যদি করে থাকেন, তাহলে আপনার ওয়াইফের নামে থাকলো, কি ওয়াইফ, ছেলে মেয়ে তাদের নামে গেল। এবার আপনি কাউকে ধরুন দিলেন, আপনি সাপোজ আমার নামে লিখে দিলেন, এবার আপনার ওয়াইফ মামলা করতে পারেন। প্রিয়াঙ্গদা বিড়লার ওটা মনে আছে তো? ওই যে তখন আপনি আপনার ওয়াইফ মামলা করতে পারেন যে কেন আপনি আমার নামে দিয়েছেন উনি থাকাকালীন। সে মামলা চলবে। কিন্তু আপনার বাড়ি মানেই কিন্তু এমন নয় যে আপনার ওয়াইফই তার ভাগীদার। আপনি আপনার মায়ের নামে, বোনের নামে, যার নামে খুশি দিতে পারেন। এগুলো পুরুষ মানুষদের জানা উচিত। ওনাদের মাথায় যে ঢুকিয়ে দেওয়া হয় না ব্যাংক থেকে, কর্পোরেট থেকে, নো, একদম নয়। পুরুষের যখন থানায় যায় তার ডায়েরি নিতে পুলিশ সবসময় দরকার নেই তো থানায় যাওয়ার আজকাল। আর মেল করুন, বেস্ট হচ্ছে মেল করুন। আপনার কাছেও তাহলে ডকুমেন্টটা থাকলো যে আমি হ্যাঁ করে থাকলে। আর জানিয়েছি। আমি তো সবাইকে বলি যে আমাদের যারা আসেন আমাদের কাছে, কপিটু আমাদের অল বেঙ্গল মেন্স ফোরাম করে দিতে সব সময়। আর আপনার কাছে ডকুমেন্ট থেকে গেল, হাজার চেষ্টা করলেও আপনি সেটা ছিঁড়তে পারবেন না। ওরা যদি ছিঁড়ে ফেলে দেয়, আপনি পাঠালেন, ছিঁড়ে পাশের বাস্কেটে ফেলে দিল। আর মেল মানে কি আপনার কাছে থাকলোই, আর ওনার কাছেও থাকলো, উনি মুছে ফেললো, সার্ভারে রয়ে গেল। আচ্ছা, কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে পুরুষ উপার্জন করছে ভেবে তার স্ত্রী যোগ্য, সে চাইলেই তাকে সাহায্য করতে পারে, মানে চাকরি করেন করে না, আচ্ছা, এত অলস বসে আছে, সেই ক্ষেত্রে কি যখন সে আর বোঝা নিতে পারছে না সেই পুরুষ, তিনি কি কোনো রকম আইনের না, এটা কোর্টে খুব কথা আইনি যেতে কথা। পারে? তবে মেনটেনেন্সের ক্ষেত্রে অনেক সময় কোর্ট আজকাল বলছেন যে আপনি এবেল বডিড ওম্যান, আপনি শিক্ষিত, আপনি কেন মেনটেনেন্স চাইছেন। অনেক সময় বলে, সব সময় বলে না, অনেক সময় বলেন। তবে আমি একটা কথা এখানেই বলি যে অনেক মেয়েই তো ইঞ্জিনিয়ার আছেন, লয়ার আছেন, সবাই আছেন, অনেকে বসে আছেন। হঠাৎ করে মনে হলো তার উনি হোম মেকার হবেন, চাকরি ছেড়ে দিলেন। কিন্তু কোনো পুরুষ আজ পর্যন্ত কথা বলতে পারেন কি? এখানেও ডিসক্রিমিনেশন। এই জন্য মেয়েদের বলছি, আপনারা যে ইকুয়ালিটি বলেন, হবেন কি করে? আপনারা তো রোজগারটাকে নেসেসারি ভাবতে পারছেন না। আপনারা একসময় বাবা, তারপরে স্বামী, তারপরে ছেলে, সবসময় ভাবছেন আপনার জীবনে কেউ প্রোভাইডার হবে। আরে লাক্সারিয়াস লাইফ লিড করতে হলে সেটা নিজে অর্জন করুন, তারপরে লাক্সারিয়াস লাইফ লিড করব। কারুর ভরসায় থেকে হবে না। নিজের দমে নিজে রোজগার করে নেব। তারপরে বাবা দিয়ে গেছে, স্বামী দিচ্ছে, ছেলে দেবে, সেটা তো উপরি পাওনা। লাক্সারিয়াস লাইফ যদি আমায় লিড করতে হয়, আমি নিজে রোজগার করব। দরকার দম থাকে স্বামীকে সেটা দেব নিজে রোজগার করে। কিন্তু আমরা অভ্যস্তই হয়ে গেছি আমাদের কেউ দেবে, আমাদের হাত এরম হয়ে আছে, হাত এরম আর হয় না। এবারে আরো একটা প্রশ্ন যেটা পুরুষকে প্রত্যেক মুহূর্তে ফেস করতে হয়, যে কোনো ক্ষেত্রে, বাড়িতে বলুন অন্য ক্ষেত্রে বলুন, যখন পুরুষকে অভিযুক্ত করা হয় চরিত্রহীন দেখে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে মানহানির মামলা কি পুরুষ করতে পারে? তার নিরাপত্তা কোথায়? নিশ্চয়ই করতে পারেন, কেন পারেন না? কিন্তু পুরুষ কি করেন? করেন না তো, কেন করবেন না? নিশ্চয়ই করতে পারেন। দেখুন, মেয়েদের ক্ষেত্রে মেয়েরা ভীষণ প্রাউডলি বলছেন মাই লাইফ মাই চয়েস, ওমেন এম্পাওয়ারমেন্ট। পুরুষ কেন বলেন না? পুরুষ সেটা বলতে সংকোচ বোধ করেন।
পুরুষের মাই লাইফ মাই চয়েস মানে লোকে ভাবছে পুরুষ খারাপ জায়গায় যায়। কেন এটা হবে? আরে মাই লাইফ মাই চয়েস মানে কি তাই? মাই লাইফ মাই চয়েস মানে তো আপনি গান গাইতে ভালোবাসেন, আপনি ড্রাইভ করতে ভালোবাসেন, আপনি বাইরে বেড়াতে ভালোবাসেন, আপনি সেভাবে জীবন কাটাচ্ছেন, আপনি নাটক ভালোবাসেন, থিয়েটার ভালোবাসেন, লেখালেখি ভালোবাসেন, আপনি সেটা কাটাবেন। আপনার মাই লাইফ মাই চয়েস। তার মানে কি নাকি আপনি মহিলাদের সঙ্গে মেশেন? এইটাই কেন হয়ে যাবে? আমাদের না এটা মাইন্ডসেটও তৈরি হয়ে যায়। একটা মেয়েকেও তাই ভাবা হয়, দেখবেন মেয়ে যদি বলে না বেশিরভাগ মাই লাইফ মাই চয়েস, ভাবে বোধহয় সিগারেট খায়, ড্রিঙ্ক করে, পুরুষ মানুষ নিয়ে ঘুরে বেড়ায়। না, একটা মেয়েরও মাই লাইফ মাই চয়েস থাকতে পারে। সে একা থাকতে ভালোবাসে, হয়তো বাড়িতে বাগান করে, হয়তো নিজের মতো রান্না করে, বই পড়তে হয়তো বই ভালোবাসে পড়ে, মা অনেকটা বাবাকে সময়। নিয়ে ঘুরতে চায়, বিয়ে টিয়ে করবে না, সে নিজের মতো লাইফ কাটায়। তো একটা মেয়েরও মাই লাইফ মাই চয়েস সেটা হতে পারে। তার মানে কি সে 10টা পুরুষ নিয়ে ঘোরে নাকি? সে মদ খায়, সে সিগারেট খায়? নো। আর খেলেই বা কি? স্বামী যদি উপার্জন করে এবং স্ত্রী যদি সেটা জোর করে তার নামে ট্রান্সফার করে নেন তার অনেকে টাকাটা, করে তো। তো সেই ক্ষেত্রে কি কোনো রকম আইন রয়েছে আইন সেটাকে সেরকম বাধা কিছু দেওয়ার? নেই যে খুব বাধা দেওয়ার তো আইন নেই, কিন্তু পুরুষ মানুষেরও দোষ আছে। বা স্ত্রীর কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব রেখে দেয়, তারপরে ক্রেডিট কার্ডে তো এমন বিল করে, আমাদের বিশ্বাসের- কাছে আসে তো, এমন বিল করছে সে দিতে দিতে তার জীবন না বিশ্বাস, কিন্তু বউয়ের কাছে রেখে দিয়েছে, নেবে না। কোনো একটা কারণে একটু আগে আপনি যখন আলোচনায় বলেছিলেন যে আমরা যখন সাইকিয়াট্রিস্টের কাছে যাই বা মানসিক ভাবে যারা ট্রিটমেন্ট করেন তাদের কাছে যাই, তার মানেই তো সে পাগল নয়। কিন্তু যখন পুরুষ নারীর সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে পড়লো, সেই নারী হয়তো কখনো তার কাছে নিয়ে গেছে, বললো ও পরবর্তীকালে হয়তো অভিযোগ দিয়ে বলছে ও তো পাগল, ও তো নার্ভের প্রবলেম আছে। হ্যাঁ। এখানে পুরুষের বাঁচার পথ কি? দেখুন, বাচ্চার আর পুরুষ ভীষণ বোকা, জানেন তো। মানে তার ওয়াইফের হয়তো একটু সাইকিয়াট্রিক প্রবলেম হয়েছে, উনি ওয়াইফকে বলছেন তুমি চলো আমিও তোমার সঙ্গে করবো, দেখাবো ডাক্তার। এত বোকা। মানে নিজেরও একটা প্রেসক্রিপশন নিয়ে এলো, আর ওয়াইফ করলো কি বলুন তো, নিজেরটা যা রইলো রইলো, বরেরটা আগে থেকে রেখে দিল, পরে সময় ওইটা দেখাচ্ছে, বলছে ও তো পাগল। এই তো ডাক্তার দেখিয়েছে। সেখান থেকে বাঁচার পথ নেই। কি বাঁচার পর? ওইটা দেখিয়ে যে কত কিছু হতে পারে আপনি জানেন না। আর পুরুষকে আরেকটা খুব দেখে দেওয়া আজকাল হচ্ছে, কারণ ওটা দেখিয়ে ডিভোর্স করলে না, মানে ডিভোর্সের অ্যাপ্লাই করলে ক্ষতিপূরণটাও ভালো পাওয়া যায়, ইম্পর্টেন্ট বলে দেওয়া হচ্ছে। এই জন্য জানেন তো, আরেকটা ইম্পর্টেন্ট কথা আজকে এখানে বসে বলতে চাই, যে বিয়ের আগে না 7টা টেস্ট খুব জরুরি, ছেলে মেয়ে উভয়ের। এই মেহেন্দি সঙ্গীত রিসেপশনে পয়সা খরচা না করে, যে এই থ্যালাসেমিয়া, এই আপনার সাইকোসোম্যাটিক টেস্ট, এই আপনার এসটিডি, এই মানে ফার্টিলিটি টেস্ট মেয়েদের, মানে মেয়েরা খুব ফ্রিজিড কিনা, ছেলেরা ইম্পোর্টেন্ট কিনা, এই সমস্ত টেস্টগুলো না ভীষণ জরুরি। ঠিক কি কি টেস্ট বিয়ের আগে পুরুষের করানো উচিত? মেনলি থ্যালাসেমিয়া, কারণ আপনি থ্যালাসেমিয়া যদি ক্যারিয়ার হন, আপনার ওয়াইফও যদি হন, আপনার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া হবেই হবে। তারপরে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিছু আছে কিনা এরকম। তাছাড়া এই যে জেনেটিক ডিজিজ যেগুলো, এমনিতে তো জেনারেলি আজকাল আমরা সুগার টুগার তো সবসময় করাই, সেগুলো তো দেখেই নেওয়া উচিত, মানে ব্লাড প্রেশার, সুগার এগুলো তো থাকলোই। আপনার থাইরয়েডটা খুব ইম্পর্টেন্ট, ইম্পোটেন্সির একটা যে হয় সাইকোসোম্যাটিক টেস্ট, এগুলো হয়ে যাওয়া খুব, হিমোফিলিয়া, এগুলো না খুব টেস্ট করিয়ে নেওয়া উচিত বিয়ের আগে। ইম্পোর্টেন্সির কারণে যদি ডিভোর্স হয় তাহলেও কি ক্ষতিপূরণ না, দিতে বাধ্য? বাধ্য মানে কি বলুন তো, এটা হয় কি, যদি এটা আপনার আগে থেকে সার্টিফিকেটটা করানো থাকে, তাহলে আপনার হাতে প্রমাণ রইলো যে আমি তো ইম্পোর্টেন্ট নই। মেয়েরা ভীষণ এটা করার চেষ্টা করছে আজকাল, কিন্তু ছেলেরা কখনো মেয়েদেরকে ফ্রিজিড বলে দেখে দিতে পারছে না। বহু মেয়েও কিন্তু ফ্রিজিড আছে, আমরা এ নিয়ে কথাই বলি না। ছেলেরা ভীষণ ভাবে কি বলুন তো, না না মেয়েটার আমি সম্মান নষ্ট করব। বহু মেয়েও তো ফ্রিজিড আছে, তাহলে আপনিও তো তখন ক্ষতিপূরণ চাইতে পারেন। আমাদের কাছে তো বহু ছেলে এটাও বলে এসে, না নন্দিনীদি, এত আলোচনা হচ্ছে, আরো অনেক প্রশ্ন জাগছে মনের মধ্যে, ঘড়ির কাঁটা বলছে আর বেশি প্রশ্ন নেই। একদম 1 মিনিটের টেক ওয়ে মেসেজ, মানে এই আজকে যারা অনুষ্ঠান শুনছে, সে নারী হোক পুরুষ হোক, ভালো থাকার জন্য হ্যাঁ ভালো থাকার জন্য তাদের নিজেদেরকে ভালো থাকতে কি কি করতে হবে? একটা পুরুষকে? প্রথমে বলবো অ্যাওয়ারনেস বাড়ান, বিএনএস অ্যাপটা ডাউনলোড করুন। পুরুষদের বিশেষ করে বলবো, আপনাদের বিপক্ষে যা যা আইন পড়ুন। বিএনএস এ কিন্তু কিছু জিনিস এসেছে যেটা কিন্তু পুরুষ মানুষের জন্য মানে সুরক্ষা হতে পারে, একদম এটা বলবো। আর বারবার বলবো, সম্পর্ক নিশ্চয়ই হবে, দেখুন সম্পর্ক হবে না নারী পুরুষের, এ তো হতে পারে না, কিন্তু একটু প্লিজ সতর্ক, একটু সতর্ক থাকবেন, মানে একদম বয়ে যাবেন না সম্পর্ক করতে গিয়ে। মেয়েদেরকেও একই কথা বলবো, যে আপনারা সম্পর্ক তৈরি করে বহু প্রতারণা করে, এরকম পুরুষও আছেন, কাজে সেখানেও একটু সতর্ক থাকবেন। আর অ্যাওয়ারনেসের ওপরে কিছু সত্যি নেই, অ্যাওয়ারনেসটা যেন থাকে আইন বিষয়ে, সামাজিক বিষয়ে, সব বিষয়ে। অসংখ্য ধন্যবাদ নন্দিনীদি। দেখতে দেখতে সময় কেটে হ্যাঁ, গেল, যে একদম। 1.5 ঘন্টা বুঝতেই বোঝাই পারলাম গেল না না। আমরা। বোঝাই যায়। ভালো থাকবেন এবং আপনারাও এই খুব ভালো অধিকারের থাকুন। লড়াই চলবে। একদম একদম নিশ্চয়ই।